আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা কথা দিছিলাম তোমাদেরকে এইচএসসি 25 ব্যাচ যারা আছো যে সন্ধ্যা 7:30টার সময় কিন্তু আমরা তোমাদের এইচএসসি পরীক্ষা পরবর্তী অ্যাডমিশন জার্নি রিলেটেড যত ধরনের বিভ্রান্তি বা কনফিউশন আছে এই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু তোমাদের সামনে লাইভে চলে আসব এবং আমরা আমাদের কথা কিন্তু রাখছি ঠিক ঠিক 7:30টার দিকেই কিন্তু আমরা লাইভে চলে আসছি। তো আমাদের সাথে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের এবছরে অ্যাডমিশনের যারা টপার তারা কিন্তু অলরেডি আমাদের সাথে আজকের এই লাইভে যুক্ত আছে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে প্রচুর সংখ্যক এইচএসসি 25 ব্যাচ এবং অন্যান্য ব্যাচের স্টুডেন্টদেরও সমাগম দেখা যাচ্ছে লাইভে। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আজকে লাইভে জয়েন করেছো। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুশোভন তোফায়েল এখানে কিন্তু প্রায় মোটামুটি আমাদের সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা কিন্তু জয়েন করেছে। তো এইখানে দেখি কে কোথা থেকে। হ্যাঁ, ঢাকা থেকে অনেকেই আছে, গাজীপুর থেকে বলতেছে কেউ 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 আবার আছে চট্টগ্রাম থেকে, মৌলভীবাজার থেকে বলতেছে। আচ্ছা, ওকে, খুলনা থেকে। আসলে এরকম জেলা ভিত্তিক নাম পড়তে গেলে দেখা যাবে যে মোটামুটি 64 জেলার স্টুডেন্টরাই কিন্তু আমাদের সাথে চলে আসছে। অর্থাৎ আমরা জানি যে আমাদের যতগুলা বোর্ডে পরীক্ষা হয় সবগুলা বোর্ডের স্টুডেন্টই কিন্তু আমাদের সাথে আছে। তো যেহেতু আমাদের কথা হচ্ছে এইচএসসি 25 ব্যাচকে নিয়ে, তো ইতিমধ্যে আমরা দেখছি তোমাদের কিন্তু অনেকগুলা থিওরিটিক্যাল এক্সাম শেষ হয়ে গেছে, থিওরিটিক্যাল পরীক্ষা। সামনে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম বাকি আছে এবং একটা দুইটা থিওরিটিক্যাল এক্সামও বাকি আছে। সো তোমরা কিন্তু টানা অনেকগুলা পরীক্ষা পরপর দিছো। তো আমি জানি যে তোমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটাই টায়ার্ড। তো তোমাদের কিন্তু এর মধ্যেও আমরা দেখতে পাইছি যে এবছর প্রশ্নপত্রে বিভিন্নতার কারণে বা প্রশ্নপত্রের প্যাটার্ন একটু ডিফারেন্ট আসার কারণে অনেকেরই পরীক্ষা হয়তো মন মতো হয় নাই। তো যাই হোক, আমি একটু ইন জেনারেল তোমাদের সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই যে তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে, এবং তোমরা একটু অবশ্যই বোর্ডের নামটা মেনশন করবা যে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিছে এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে। তাহলে আমরা একটু বাংলাদেশের পূর্ণাঙ্গ চিত্রটা বুঝতে পারবো যে যতগুলা বোর্ড আছে বোর্ড ভেদে আসলে শিক্ষার্থীদের এক্সাম কেমন হয়েছে সেটা আর কি আমরা প্রপারলি বুঝতে পারবো। তো তোমরা যদি একটু জানাতা যে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো এবং তোমাদের এক্সাম ওভারঅল কেমন হয়েছে, এবং তোমাদের নিজেদের বোর্ডের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কেও তোমরা আমাদেরকে আইডিয়া দিতে পারো, বা কোশ্চেন কোথাও কঠিন হয়েছে কোথাও হয়তো তোমাদের মন মতো হয়েছে সেগুলো আমাদেরকে একটু জানাইতে পারো। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা বোর্ড নিয়ে বেশ কিছু কথা চলে আসছে যে ওই বোর্ডের স্টুডেন্টরা বলতেছে যে ভাই আমাদের কোশ্চেনটা প্রতি বছরই একটু ডিফিকাল্ট ঝামেলার করে, এই বছর আরো বেশি ঝামেলার করছে। আসলে শুধু কুমিল্লা বোর্ডই না, আমরা যদি কমেন্টের দিকে তাকাই এখানে কিন্তু অনেকগুলা বোর্ড, প্রায় মোটামুটি সবগুলা বোর্ডের স্টুডেন্টদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো সাবজেক্ট, কোনো বোর্ডে একটা সাবজেক্ট, কোনো বোর্ডে একাধিক সাবজেক্টে কোশ্চেন কিন্তু এবার ভিন্ন রকম চলে আসছে, বা যেরকম তোমরা এক্সপেক্ট করতেছিলে ওরকম কোশ্চেন কিন্তু হয় নাই। অথবা এরকম দেখা গেছে তোফায়েল বা সুশোভন, তোমরা তো হয়তো গত বছর মোটামুটি 3টা পরীক্ষা দিছিলা 24 ব্যাচে। তো এই বছর ওদের তো সবগুলা পরীক্ষায় মোটামুটি হয়েছে। তো হওয়ার ফলে যেটা দেখা গেছে যে বিভিন্ন বোর্ডে কোনোটায় সিকিউ ভালো হয়েছে, কোনোটা আবার এমসিকিউ একটু খারাপ দিয়ে ফেলছে এরকম। সো এখন কিন্তু স্টুডেন্টদের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়েছে আর কি। আচ্ছা, তো রাজশাহী বোর্ড থেকে অনেকেই বলতেছে যে ভাই মন মতো হয় নাই, যশোর বোর্ড থেকে বলতেছে যে মোটামুটি পরীক্ষা হয়েছে, আবার কেউ কেউ বলতেছে যে ভাই কোশ্চেন সহজ ছিল কিন্তু আমরা লিখে আসতে পারিনি। আসলে এটা কিন্তু হয়, আমাদের এক্সাম হলে কিন্তু ব্যাপক প্রেসার কাজ করে, আমরা কিন্তু চাইলেও যেগুলো পারা জিনিস ওগুলোও কিন্তু লিখতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা যদি গতানুগতিক ধারার বাইরে একটু কোশ্চেন আসে, পারা জিনিসই লিখতে কষ্ট হয়, একটু যদি ঘুরায় দেয় তাতে লিখতে আরো কষ্ট হবে, এটাই স্বাভাবিক। সো এই ঘটনাটাই কিন্তু এখানে ঘটছে। আবার অনেকে আইসিটি পরীক্ষার কথা বলতেছে যে আইসিটিটা ভাইয়া খারাপ হয়েছে। হ্যাঁ, আইসিটি পরীক্ষার পরও কিন্তু আমরা দেখছিলাম ওয়াসিফ যে আমাদের স্টুডেন্টরা বলতেছিল যে ভাই আইসিটি পরীক্ষার কোয়েশ্চেনটা বিগত বছরগুলোয় যেরকম স্ট্যান্ডার্ডটা ছিল এবছর স্ট্যান্ডার্ডটা অনেক বেশি বাড়ায় ফেলছে। সেরকম হঠাৎ করে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেড করার কারণে যেটা হয়েছে যে আমাদের স্টুডেন্টরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ভাবে পরীক্ষাটা দিতে পারেন, এবং অনেকেই কিন্তু এখন কনফিউশনে আছে যে ভাইয়া সামনে আমার কি হবে না হবে,
দুই পেপারই খারাপ দিয়ে ফেলছি অথবা এক পেপার বেশি খারাপ দিয়ে ফেলছি। তো এখন কিন্তু অনেকে হচ্ছে গিয়ে সামনের দিনগুলোর জন্য কনফিউশনে আছে যে ভাই আমার তাহলে অ্যাডমিশন প্রিপারেশনটা আমি কিভাবে নিব। আমরা জানি যে অনেকেরই হয়তো মেডিকেল টার্গেট থাকে, কারো কারো আবার ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, তাই না? কেউ কেউ আবার দেখা যায় যে না, ডাক্তার ইঞ্জিনিয়ার না, আমি ভার্সিটিতে পড়াশোনা করব, এরকম একটা ইচ্ছাও থাকে। সেই যে ওদের কাছে কিন্তু অনেক ধরনের অপশন এখন খোলা আছে। এখন কে কোন অপশনে যাবে, তার পাশাপাশি এখানে এইচএসসি রেজাল্টটা একটা ম্যাটার করতেছে। কারণ আমরা জানি যে আমাদের ভার্সিটি গুলাতে কিন্তু অ্যাডমিশন টেস্টে বসার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার দরকার হয়। এখন অনেকেই কনফিউশন আছে যে ভাই আমার ক্রাইটেরিয়া গুলা ঠিকঠাক ফুলফিল হবে কিনা, আমার পরীক্ষাতে একটু এদিক ওদিক হয়ে গেছে। সো কোন অবস্থায় কারা আসো, কিভাবে আসো, কোন অবস্থায় থাকলে তোমার কি টাইপের প্রিপারেশন নেওয়া দরকার, সেই বিষয়ে আমরা আজকে তোমাদেরকে গাইডলাইন দিব। তার পাশাপাশি এখন কিন্তু যে স্টুডেন্টরা যত কনফিউজড হয়ে গেছে, ওরা একটু প্যানিক আছে, ভয়ে আছে যে ভাই কি হয় না হয়, অনেকেই কিন্তু দেখা যায় যে এখানে ভুল ইনফরমেশন হচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যে আসলে দেখা যায় অনেকেরই যেটা, অনেকে ভয় লাগানো ইনফরমেশন দিচ্ছে বা বিভ্রান্তি ছড়ায় পড়তেছে এই ধরনের কেসে, যেহেতু প্রিভিয়াস ইয়ার গুলার যে রেকর্ড, সেই রেকর্ডের সাথে কিন্তু এই বছরে খুব একটা মিল নাই। যেমন আমি যদি করোনা পরবর্তী তোমাদের ব্যাচ 24 ছিল বা 23, 22 ওগুলার কথা চিন্তা করি, যে ওরা কিন্তু ব্যাপক সময় পাইছে পরীক্ষার আগে, ব্যাপক সময় পাইছে, কিন্তু পরীক্ষা কিন্তু দিছে অল্প নাম্বারে, আবার অনেকে পরীক্ষায় দিতে হয় না, এরকম একটা ব্যাপার। তো দেখা গেছে কি রেজাল্ট সবারই মোটামুটি ভালো চলে আসছে। বাট এই বছর কিন্তু এটা হবে না। এই বছর কিন্তু আমরা যেরকম এসএসসি তে রেজাল্টের একটা বিষয় দেখতে পাইছি, এইচএসসি তেও কিন্তু ওরকম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন স্টুডেন্টদের ভিতর কনফিউশন এটাই যে ভাই আমরা তো এই যে পরীক্ষাটা তো মন মতো হয় নাই বা আসলে খারাপই হয়ে গেছে, এখন তাহলে আমার কি করা উচিত? অ্যাডমিশনে আসলে আমার যে স্বপ্নটা ছিল, কারো স্বপ্ন ইঞ্জিনিয়ারিং ছিল, এখন চিন্তা করতেছে যে ভাই আমার তো ফিজিক্স কেমিস্ট্রি দুই একটা সাবজেক্ট একটু এদিক ওদিক হয়ে গেছে বা ম্যাথের কোনো একটা পেপার একটু খারাপ হয়ে গেছে, তাহলে এখন আমি কি করবো? আবার মেডিকেলে যাদের টার্গেট, ওরা চিন্তা করতেছে যে ভাই আমার যেরকম রেজাল্ট আসবে ওটা দিয়ে আমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো কি পারবো না, এরকম একটা বিষয়। তো এইখানে আমি একটু তোমাদের সবাইকে সহজভাবে কিছু কথাবার্তা বলি। দেখো আমার কথাগুলো খুব সুন্দর করে শুনো, তাইলে তোমাদের জন্য ভালো হবে। শোনো, ইঞ্জিনিয়ারিং যাদের ইচ্ছা ছিল, একটু সহজ করে বলি, আমি বুয়েটের এক্সাম্পলই দিই, একদম বুয়েটের এক্সাম্পলই দিই। প্রিভিয়াস ইয়ার গুলোতে এখন তোমাদেরকে অনেকে বলতেছে যে প্রিভিয়াস ইয়ারে 22 সালে 23 সালে বুয়েট নাম্বার চাইছে 90+ পিসিএম এ, অথবা 80+ নাম্বার চাইছে, নাহলে পরীক্ষা দিতে দেয় নাই, এরকম কথাবার্তা তোমরা শুনতেছো। কিন্তু কেন আসলে বুয়েট 90+ বা 80+ ওই সময় চাইলো? দেখো, বুয়েটে কিন্তু প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টে মিনিমাম 24,000 স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? তার মানে মিনিমাম অ্যাটলিস্ট 24,000 স্টুডেন্ট কিন্তু সারা দেশ থেকে বুয়েটের ফর্ম ফিল আপ করতে পারবে। সংখ্যাটা আরো বেশিও হয়, এর চাইতে কম হয় না। তাইলে দেখো, এখন যদি পরীক্ষা যেহেতু সবারই খারাপ হয়েছে, রেজাল্ট যদি সবারই কম বেশি খারাপ হয়, সেই ক্ষেত্রে এমন দেখা যাইতেই পারে যে 24,000 স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ পায় নাই। সেক্ষেত্রে কিন্তু বুয়েটকে তার ক্রাইটেরিয়াটা অনেকখানি কমায় দিতে হবে, ঠিক আছে? ধরো কথার কথা আমি বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে A+ পাইলে ধরো 12 থেকে 15,000 স্টুডেন্ট, তাহলে কি বুয়েট মাত্র 12 থেকে 15,000 স্টুডেন্ট নিয়ে প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট বসাবে? কখনোই না। বুয়েট বা এই টাইপের ভার্সিটি গুলা চায় কিন্তু যে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট তারা চায় ফর্ম ফিল আপ করুক, কারণ তারা চায় যত বেশি সংখ্যক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে, সেখান থেকে তারা নিজেদের মতো ঝালাই করে স্টুডেন্ট বাছাই করতে পারবে, ক্রিম স্টুডেন্ট গুলাকে তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিতে পারবে। সেই সুযোগ যদি তারা দিতে চায়, তারা কিন্তু বাকি 9-10,000 স্টুডেন্টকে বাদ রেখে ওই 12-15,000 স্টুডেন্টকে নিয়ে কিন্তু অ্যাডমিশন টেস্টের আয়োজন করবে না। সো এটা মাথায় রাখো, 24,000 স্টুডেন্টকে কাভার করেই কিন্তু তারা প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টে বসবে। এটা আমি জাস্ট বুয়েটের এক্সাম্পল দিলাম, বাকি ভার্সিটি গুলারও কিন্তু সেম অবস্থা। সো একদম সহজ কথা, তোমরা হয়তো ইতিমধ্যেই 4:30টার দিকে আমাদের পেজ থেকে একটা ভিডিও গেছে, সেই ভিডিওতেও দেখছো যে আমি তোমাদেরকে আইডিয়া দিছি যে রেজাল্ট খারাপ হলে কিন্তু সবারই ক্রাইটেরিয়া গুলা কমে আসে, অর্থাৎ ভার্সিটি গুলা নাম্বার বা জিপিএর যে ক্রাইটেরিয়া চায় সেগুলা কিন্তু কমে আসে। সো এইখানে তোমাদের কনফিউজড হওয়ার কোনোই দরকার নাই। অর্থাৎ তোমার পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষা সবারই খারাপ হয়েছে, কাজে তুমি কিন্তু সবার সাথে সেম পজিশনে আছো। এমন না যে একজন অনেক আগায় গেছে, তুমি অনেক পিছিয়ে গেছে, এখন তোমার কি হবে তুমি বুঝতেছো না, তোমার যে কাঙ্ক্ষিত গোল ছিল সেই গোল থেকে তুমি সরে আসবে, এটা কিন্তু করা যাবে না। এখন স্টুডেন্টদের সবচেয়ে বেশি যেই সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্সে ঘাটতি। অনেকের ইচ্ছা ছিল যে ভাই আমি তো এইচএসসি পরীক্ষা শেষের দিকে ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে এনরোল করব, এখন তো আমার সামহাও পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, এনরোল করব কিনা? শোনো, তুমি অবশ্যই এনরোল করবা বা অবশ্যই তোমার টার্গেটে তুমি ফিক্স থাকবা, কনফিডেন্স ভাই হারানো যাবে না। দেখো এইখানে কিন্তু সবারই যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, পার্থক্য কোথায় হবে জানো? কেউ কনফিডেন্সটা অনেক বেশি কম হয়ে যাবে, আবার কেউ হচ্ছে মনোবলটাকে ধরে রাখবে। যারা মনোবল ধরে রাখে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে
কঠোর পরিশ্রম করবে তারাই কিন্তু দিন শেষে সফল হবে। সো এই ব্যাপারটা মাথায় রেখো যে এখন কিন্তু তোমাদের মনোবল হারানো যাবে না। তো আমি তো অনেক কথাবার্তাই বললাম, এখন আসি হচ্ছে মেডিকেলের কথাবার্তায়। মেডিকেলের ক্ষেত্রে একটা সহজ কথা বলি যে এসএসসি এবং এইচএসসি এই দুইটার জিপিএ মিলেই কিন্তু আমাদের মেডিকেলে অ্যাডমিশন টেস্টে বসার ক্রাইটেরিয়া নির্ধারিত হয়। এবং এসএসসি তে এবং এইচএসসি তে এই দুইটা মিলে মোটামুটি যদি 0.9 থাকে তাহলেই কিন্তু তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপিয়ার করতে পারবা। অর্থাৎ আমি যদি ইন জেনারেল বলি, ধরো তোমার এসএসসি তে ছিল 4.6 কথার কথা, এইচএসসি তে আসলো ধরো 4.4, দুইটা মিলে কত হইলো 9, তুমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপিয়ার করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু একসাথে প্রচুর সংখ্যক স্টুডেন্ট পার্টিসিপেট করে। সো পার্টিসিপেশনে মেডিকেল অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে সমস্যা হবে না। ওকে, আর ঢাকা ভার্সিটি ক বা খ ইউনিটের কথা যদি বলি, সেখানে তো কোনো সমস্যাই না। 8.5 পয়েন্ট পেয়েও কিন্তু জিপি 8.5 এসএসসি এইচএসসি মিলেও কিন্তু সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে। সো ভাইয়ারা, তোমরা যে পরীক্ষা দিতে পারবা কি পারবা না এইটা নিয়ে যে তোমাদের মধ্যে কনফিউশন কাজ করতেছে, যে তোমার স্বপ্নটা হয়তো শুরুতেই নষ্ট হয়ে গেল এইচএসসি খারাপ দেওয়ার কারণে, এই ভুল ধারণা থেকে তোমাদের বের হয়ে আসতে হবে। ঠিক আছে, এই আইডিয়াটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। এটা নিয়ে এখন কোনো চিন্তা ভাবনাই করার দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। তোমাদের তাকাতে হবে করোনার আগের ব্যাচগুলোর দিকে। করোনার পরের ব্যাচগুলোর সাথে তোমাদের অবস্থা মিলাইলে কিন্তু হবে না। আগেই বলছি, পুরাটা কিন্তু ডিফারেন্ট সিনারিও। করোনার আগের যে ব্যাচগুলা 19, 18, সেখানে কিন্তু এরকম জিপিএ 5 এর সংখ্যা অনেক কম ছিল এবং ভার্সিটিগুলোর ক্রাইটেরিয়া অনেক কম ছিল। দেখা গেছে যে অনেকে ওই জিপিএ 5 এর চেয়ে অনেক কম জিপিএ পেও, জিপিএ ধরো 3.5, 4 পেও কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করতে পারছে। সো এগুলো নিয়ে টেনশন করার কোনোই কারণ নাই। আমার পরামর্শ এখন তোমাদের জন্য থাকবে, যেহেতু তোমরা টানা অনেকদিন পরীক্ষা দিয়ে ফেলছো, টানা অনেকদিন পরীক্ষা দিয়ে তোমরা টায়ার্ড, যেহেতু তোমাদের মেন্টালি একটা ধকল গেছে তোমাদের উপর, তার মধ্যে কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্স আসার কারণে দেখা গেছে তোমরা তোমাদের স্বাভাবিক পরীক্ষাটা দিতে পারে নাই ওরা। তো এমত অবস্থায় আমার পরামর্শ থাকবে যে আপাতত, যেহেতু পরে পরীক্ষার আগে বেশ কিছুদিন গ্যাপ আছে, তুমি একটু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য একটু সময় নিতে পারো, নিজেকে গুছায় নিতে পারো, পড়ালেখা থেকে কিছুটা দূরে থেকে, বা একটু নিজেকে রেস্ট দিয়ে তুমি হচ্ছে নিজেকে একটু গুছায় নিতে পারো। তো আমরা এখন একটু দেখি আমাদের কমেন্টে স্টুডেন্টরা কি বলতেছে। আচ্ছা, তো এখানে আমাদের অনেকগুলা কোশ্চেনই চলে আসছে। তো আমরা এখানে অনেকে বলতেছে যে ভাইয়া অনেকে হচ্ছে কমেন্ট করতেছে। আচ্ছা, অনেকে হচ্ছে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ টাচ রিলেটেড কোশ্চেন করতেছিল, আমরা একে একে সবগুলাতেই আসবো। প্রাথমিকভাবে তোমাদের যে বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল সেটা আমরা বলে দিলাম আর কি। তো আমি এখন আমাদের টপার যারা আছে, আমাদের আজকের গেস্ট, তাদের কাছে একে একে আসি। প্রথমে আমি একটু সুশোভনের কাছে আসি। সুশোভন, আমরা এই কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই যারা মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আছে, যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, ওরা আমাদেরকে এরকম কোশ্চেন করতেছে যে ভাইয়া ওদের তো হচ্ছে জিকে ইংলিশ, এগুলা তো এইচএসসি এর জন্য পড়ে নাই। তো জিকে ইংলিশ নিয়ে অনেকেই টেনশনে আছে যে ভাইয়া কি হবে না হবে, কারণ সামনে তো আমাদের দেখা যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা জানি অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়ে যায়। সো ওদের একটু তো গ্যারান্টি আছেই যে ওরা নিশ্চিন্তে মেডিকেলে পরীক্ষা দিতে পারবে, ওটাই কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিভাবে ভালো করতে পারবে। ওই যেহেতু সময়টা কম, তো কিভাবে আসলে এখন থেকেই এই বিষয়গুলো একটু আগায় রাখা যায়, বিশেষ করে জিকে ইংলিশ, সেটা যদি একটু বলতা, বা তোমার পরামর্শ কি থাকবে, এখন থেকে শুরু করবে নাকি ওই যে ব্যবহারিক পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা 31 তারিখ শেষ হবে তারপর থেকে শুরু করবে, কি মনে হয়? না, আমার মনে হয় এখন যে প্র্যাকটিক্যাল সময়ের যে আমরা ছুটিটা পাচ্ছি, বা এই সময়টাতে আমরা যে চাপটা আমাদের কম আছে পড়াশোনার, তাই আমার মনে হয় যে অধ্যায়গুলোতে আমাদের ল্যাকিংস আছে। এবং বিশেষ করে যেটা বললেন ভাই, জিকে আর ইংলিশের কথাটা, কারণ এর কোশ্চেন এর প্যাটার্নটার সাথে কিন্তু আমরা ওইভাবে পরিচিত না। জিকে ইংলিশের সাথে আমরা যেভাবে অন্য 3টা সাবজেক্ট আমরা পড়ি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স মেডিকেলের জন্য, সেটা আমরা 2 বছর ধরে পড়ি, কিন্তু জিকে ইংলিশের সাথে আমরা ওইভাবে পরিচিত থাকি না। তো এই কারণে মেডিকেলের যে এই অল্প সময়টা পাওয়া যায়, এই অল্প সময়ের ভিতরে জিকে ইংলিশ কভার করা খুবই কঠিন। তাই আমার মনে হয় যে এইচএসসির এই পরপরেই শুরু করে দেওয়া উচিত অল্প অল্প করে জিকে আর ইংলিশের পড়া। আচ্ছা, তো সুশোভনকে ধন্যবাদ। সুশোভনের কথা থেকে আমরা যে বিষয়টা আর কি বুঝলাম সেটা হচ্ছে যে দেখো, অ্যাডমিশন টেস্টটা ভালো করার যে ব্যাপারটা, এটা কিন্তু একটা রেসের মতো। তোমরা অলরেডি এইচএসসি দিয়ে বুঝে ফেলছো যে মাঝে মধ্যে কিন্তু তোমার প্যাটার্নের বাইরেও কোশ্চেন চলে আসতে পারে, এবং সেটার জন্য কিন্তু তোমাকে একটু প্রিপেয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, এইচএসসি তে যা হয়েছে হয়েছে, ওটা কোনো বিষয় না। আপাতত তোমাদের মেইন ফোকাস কিন্তু একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়া, যাদের টার্গেট মেডিকেল, একটা সরকারি মেডিকেলে চান্স পাওয়া। আর এইটার জন্য এটা কিন্তু একটা রেসের মতো। দেখো, পরীক্ষা কিন্তু দিবে 1.5 লাখ একসাথে, 1.5 লাখ বা 1 লাখ স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিবে, বাট
চান্স কিন্তু সিটটা কিন্তু ভাই সীমিত। সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা একটা রেসের মতো, রেসে তুমি যদি আগে দৌড়টা শুরু করো তুমি কিন্তু অন্যদের চাইতে আগায় থাকবা। এখন দেখো কেউ যদি এখন থেকে অল্প অল্প করে জিকে ইংলিশ বা তুমি যেটা বললা প্রিপারেশনটা হালকা করে শুরু করে ফেলে, সে কিন্তু অন্যদের চাইতে অনেক আগায় থাকবে। আর কেউ যদি ব্যবহারিক পরীক্ষার পর 31 তারিখের পর শুরু করে, খেয়াল করে দেখো আজকে হচ্ছে 6 তারিখ আর 31 তারিখ, ডিফারেন্স কিন্তু 25 দিনে। এখন 25 দিনে আমি তোমারে বলতেছি না একদম তুমি পুরা দমে পড়ো না, তুমি একটু আইডিয়া নিয়ে রাখো, একটু হালকা পাতলা দেখো, বই টইগুলা নেড়ে চেড়ে দেখো, বা জিকে ইংলিশের প্রিপারেশন গুলো একটু আগায় রাখো, তাইলে কিন্তু এটা ওদের মেডিকেল অ্যাডমিশনের জন্য ভালো হবে। কারণ মেডিকেল আবার ফুল সিলেবাসের একটা বিষয় থাকে, সময়টাও কম থাকে। তো এইখানে যারা মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আসো আমাদের সাথে লাইভে, তোমাদের জন্য একদম সহজ সিম্পল কথা, এইচএসসি পরীক্ষা যেমনই হোক এটা নিয়ে কোনো টেনশন করা তোমাদের অ্যাটলিস্ট দরকার নাই, তোমাদের কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? তোমরা জাস্ট এখন ফোকাস করবা কিভাবে তোমরা তোমাদের মেডিকেল অ্যাডমিশন জার্নিটাকে স্মুথ করতে পারবা এবং কিভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছাইতে পারবা, এটা হচ্ছে কথা। আর ওইখানে অনেকেই হচ্ছে কাট মার্ক নিয়ে জিজ্ঞেস করতেছে যে বা বুয়েটে আমাদের প্রিলিমিনারি টেস্টে বসার জন্য কাট মার্ক কত। শোনো, এই বছর আমার কাছে পার্সোনালি মনে হয় না যে কাট মার্ক কোনো থাকবে এইখানে। যেটা দেখা যাবে, বা আমি যদি 2018 সালের একটা এক্সাম্পল দেই তোমাকে, সেই বছর কিন্তু আমরা দেখছি জিপিএ 4.6 নিয়েও আমাদের বুয়েটে এক্সাম দিয়েছে। তো এইখানে কিন্তু এটা তোমাদের জন্য বড় একটা মোটিভেশন যে তোমরা অনেকে ভাবো যে 3টা সাবজেক্ট পিসিএম এ এ প্লাস পাওয়াই লাগবে, তাইলে পরে বুয়েটে এক্সাম দিতে পারবা, নাইলে পারবা না। এটা গত বছর ছিল, বাট এই বছর যদি খাতাটা ঠিক মতো কাটা হয় সেই ক্ষেত্রে 24,000 স্টুডেন্ট পিসিএমএ এ প্লাস পাবে। এই ব্যাপারটা একটু ডিফিকাল্ট, এটা পাওয়া উচিত না বা পাওয়ার কথা না, যেরকম কোয়েশ্চেন দেখতে পাইছি আমরা বিশেষ করে ম্যাথে। সো এইটা আমরা ধরে নিতে পারি যে খাতা যদি অনেক উদার হাতে না কাটে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি 24,000 স্টুডেন্ট পিসিএম এই 3 সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেই ক্ষেত্রে কিন্তু দেখো 24,000 স্টুডেন্ট কিন্তু বুয়েট প্রিলিমিনারি টেস্টে বসবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে 18,000 স্টুডেন্ট ধরো এই 3টা সাবজেক্টে একসাথে এ প্লাস পাইলো, তাহলে বাকি 6,000 স্টুডেন্ট কিন্তু 3টা সাবজেক্টে একসাথে এ প্লাস পাবে না, কিন্তু তারাও কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে বসতে পারবে। কারণ কি, ওই যে 24,000 স্টুডেন্টের কোটা ফিল আপ করার জন্য বুয়েট কর্তৃপক্ষকে ক্রাইটেরিয়াটাকে নিচে নামায় নিতে হবে। সো এখানে কাট মার্ক নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকারই নেই। অনেকে আমি দেখতেছিলাম যে ভাইয়া 80%, 82% আসবে, পারবো কি পারবো না, এটা নিয়ে কনফিউশনের কোনো স্কোপই নাই। একদম 24,000 স্টুডেন্ট বুয়েট মিনিমাম নিবে প্রিলিমিনারি টেস্টে বসানোর জন্য, আরো বেশিও নিতে পারে। ইনফ্যাক্ট যেটা দেখা যায়, যেহেতু মেডিকেলের পরীক্ষাটা আগেই শেষ হয়ে যায়, দেখা যায় যে অনেকে আর ওইভাবে বুয়েটের জন্য অ্যাপ্লাই করে না, যারা মেডিকেলে চান্স পেয়ে যায় বা মেডিকেলের টার্গেট, সেই ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা আরো বাড়ে। অর্থাৎ টপ 24,000 না হয় দেখা যায় টপ 30, 32, 35,000 স্টুডেন্ট পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারে। তো এখানে কিন্তু তোমাদের সুযোগটা অনেক বেশি। সো এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে দেখো, আমি কিন্তু তোমাদের আশ্বাস, মিথ্যা সান্ত্বনা দিচ্ছি না, আমি তোমাদেরকে ফ্যাক্ট বা পরিসংখ্যানের ভিত্তিতে তোমাদেরকে অভয় দিচ্ছি যে এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নাই। তোমরা যদি একটু অ্যানালাইসিস করো নিজেরাই বুঝতে পারবা। এখন যদি তোমরা ভাই প্যানিক করো এই কয়দিন বা ভয় পাও বা দ্বিধাদ্বন্দ্বে থাকো, সেই ক্ষেত্রে হবে কি, তোমার যে টার্গেট বা গোলটা তুমি সেট করছিলা যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিব, এই গোলটা থেকে তুমি দূরে সরে গেলা এবং অন্য আরেকজন তোমার বন্ধু সেই গোলটাতে সেট থেকে প্রিপারেশনটাকে আগায় নিল। সো এখন তোমার চোখ থাকবে ভাইয়া সামনের দিনগুলাকে তুমি কিভাবে নিজের মতো স্মুথলি হচ্ছে গো থ্রু করতে পারবা, সেটাই কিন্তু তোমাকে দেখতে হবে। তো আমরা এখানে অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাই বোর্ডে পার্শিয়াল মার্ক দেয় কিনা। হ্যাঁ, বোর্ডে কিন্তু স্টেপ ওয়াইজ মার্কিং করে, সো পার্শিয়াল মার্কের কিন্তু সুযোগ আছে, এটা নিয়ে আসলে টেনশন করার কোনো দরকার নাই। তো এখানে অনেকে হচ্ছে জিজ্ঞেস করতেছিল, আমরা এখানে বেশ অনেক উৎসাহী স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা হচ্ছে আমাদেরকে আবির হচ্ছে গিয়ে বলছে যে ভাইয়া আমি ঢাকার বাইরে ব্রাঞ্চে ভর্তি আছি অ্যাডমিশনের জন্য, ঢাকার ভিতরে ব্রাঞ্চে ভর্তি হওয়া লাগবে কিনা। আচ্ছা, তোমার এই কোশ্চেনের আনসার আমি দিব না, দিব হচ্ছে তোফায়েল। তুমি যদি তোমার অ্যাডমিশন জার্নিটা ঢাকায় বসে করছিলা নাকি তোমার এলাকা থেকেই করছিলা? আমি আমার এলাকায় হালিশহর ব্রাঞ্চে থেকে করছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওইখানে তোমার প্রিপারেশনটা কিরকম ছিল? তোমার হয়তো যারা ঢাকায় এসে কোচিং করছে তাদের সাথে তোমার ওইখানকার প্রিপারেশনে কি কোনো পার্থক্য ছিল? একটু যদি বিস্তারিত বলতে আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে। না, আমি আসলে কোনো ধরনের পার্থক্য খুঁজে পাইনি। আমার ফ্রেন্ডস বা ক্লাসমেট যারা অ্যাডমিশন সিজনে ঢাকায় শিফট হয়ে গেছিল জাস্ট মানে একটু বেটার সার্ভিস পাওয়ার আসে, আসলে ওরা যে সার্ভিস পাইছে আমি হালিশহরে নিজের এরিয়াতে থেকেও এক্স্যাক্টলি সেম সার্ভিসই পেয়েছি। সো ওদের আর আমার মধ্যে মানে সুযোগ সুবিধার যে ডিফারেন্স ওইটা আসলে একদমই ছিল না। তো ওরা এখানে থেকে যে সুযোগ সুবিধাটা পাইছে আমিও সেম সুযোগ সুবিধা পাইছি। উল্টা আমার আরও বেনিফিটটা বেশি হয়েছে, কারণ আমি আমার ফ্যামিলির সাথে ছিলাম। সো ওখানে একটা টেক কেয়ারের বিষয় থাকে অ্যান্ড টাইম ইউটিলাইজ করারও একটা ব্যাপার থাকে। সো আমি নিজের টাইমটা আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি
কম্পেয়ার টু দেম। তো এখানে হচ্ছে আমাদের প্রিয়া কমেন্ট করছে যে ভোলা ব্রাঞ্চে ক্লাস করব, ভেরি গুড। আমরা কিন্তু এই কথাটাই বারবার বলি যে তোফায়েল ভাইয়া যেটা বললো যে আমাদের সবগুলা ব্রাঞ্চে কিন্তু আমাদের টিচার প্যানেল বলো, আমাদের ম্যাটেরিয়ালস বলো, সার্ভিস বলো, এক্সাম বলো, সব কিন্তু আমরা সেম। তুমি যে কোনো ব্রাঞ্চেই যাও না কেন, যেমন আমাদের সুশোভন খুলনা ব্রাঞ্চে ক্লাস করে, শান্তিধাম ব্রাঞ্চে ছিলাম। আচ্ছা, তারপর আমাদের তোফায়েল চট্টগ্রামের হালিশহর ব্রাঞ্চে ক্লাস করে আমাদের বুয়েটে ফার্স্ট। তারপরে আমাদের রাত ভাইয়া যদি একটু বলতা যে তুমি কি ঢাকায় এসে কোচিং করছো? আসসালামু আলাইকুম। জি না, আমি ঢাকায় কোচিং করি নাই, আমি আমার বাসা সাতক্ষীরাতে এবং আমি এইচএসসি এর পরে সাতক্ষীরা ব্রাঞ্চে ভর্তি হয়ে ফুল টাইম সাতক্ষীরাতেই কোচিং করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেলাম আমাদের ওয়াসিফ, যে তুমি তো নটর ডেম কলেজের স্টুডেন্ট ছিলা, সো কিন্তু ঢাকার বাসিন্দা হতে ঢাকাতেই কোচিং করছো তুমি, তাই না, মতিঝিল ব্রাঞ্চে। তো এখানে আমরা সহজ কথা যেটা দেখতে পাচ্ছি যে যার এলাকা যেই জায়গায়, যার বাসা যেই জায়গায়, নিকটস্থ ব্রাঞ্চে কোচিং করাটাই তোমার জন্য কিন্তু সবচেয়ে ভালো। অ্যাডমিশন সময় দেখো তোমাদের বয়স কতই বা হবে, 20-21, এখনো কিন্তু তোমরা ওইভাবে ম্যাচিউরড না। তো এখন যদি তোমরা ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাও, এটা কিন্তু তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। অনেক স্টুডেন্টে আমরা দেখি যে প্রাথমিকভাবে ঢাকায় হঠাৎ করে এসে মানায় নিতে কষ্ট হয়ে যায়, অ্যাডাপ্ট করতে কষ্ট হয়ে যায়। সেটা কিন্তু আসলে আমাদের জন্য ভালো কিছু না, কারণ এখন তোমার মেইন ফোকাস হবে ভাই পড়াশোনার প্রতি। তোমার কিন্তু যদি মানায় নিতে যদি সময়টা চলে যায়, সেটা কিন্তু তোমার জন্য খারাপ। ওকে, তো আমরা এখানে ভাই তোমাদের জন্য সহজ পরামর্শটা কি, তুমি তোমার এলাকা নিকটস্থ ব্রাঞ্চে বসে প্রিপারেশন নাও বা নিকটস্থ ব্রাঞ্চে ভর্তি হয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো। সবগুলা ব্রাঞ্চে আমরা কিন্তু 100% ইকুয়াল সার্ভিস মেনটেন করি। যেমন কথার কথা আমাদের ভাইয়ারা যারা ক্লাস নেন, তারা কিন্তু মোটামুটি ঘুরে ঘুরেই ক্লাস নেন। মনে করো আজকে যিনি ঢাকার ফার্মগেট মতিঝিলে ক্লাস নিচ্ছেন, পরশু দিনে হয়তো উনি চট্টগ্রাম চলে যাচ্ছেন, বা তারপরের সপ্তাহে তিনি হয়তো রাজশাহী খুলনা চলে যাচ্ছেন। সেইভাবে কিন্তু আমাদের ঘুরে ঘুরে ক্লাস নেওয়া হয়। সো টিচারের এন্ড থেকে কিন্তু তোমাদের 100% সার্ভিস, একদম সবাই কিন্তু সমান, এটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। সো এইখানে আমি একটু ওয়াসিফের কাছে আসি। ওয়াসিফ, আমাদের অনেকেই হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করতেছিল যে আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চায়, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো এখানে অনেকেই হচ্ছে একটা জিনিস নিয়ে কনফিউজ, যেহেতু ওদের পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, সো অনেকেরই এখন যেটা দেখা যাচ্ছে কনফিডেন্স কিছুটা লো, যে ভাই আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মনে ঘাটতি থেকে যাচ্ছে, আমার কনফিডেন্স পাচ্ছে না। সে এমত অবস্থা অনেকেই যাচ্ছে যে ব্যাকআপ হিসেবে ভার্সিটির দিকে একটু থাকতে, বা ভার্সিটির দিকে ওদের একটু নজরটা বেশি ব্যাকআপ হিসেবে। যেমন আমরা জানি যে ভার্সিটিতে কি হয়, ভার্সিটি ক ইউনিটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তার পাশাপাশি হচ্ছে বায়োলজিটা দাগায় মেইনলি সবাই। তো সেই ক্ষেত্রে অনেকেই চাচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যেহেতু একটু লো কনফিডেন্সে আছে সবাই, সেই ক্ষেত্রে ওরা চাচ্ছে যে একটু বায়োলজিটাকেও কিভাবে আগায় রাখা যায়। তো তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো যে বায়োলজিটাকে ওরা পরীক্ষার আগ মুহূর্তে পড়বে, মানে যখন ইমিডিয়েট ঢাকা ভার্সিটি ক ইউনিট পরীক্ষা চলে আসবে তার আগ মুহূর্তে প্রিপারেশন নিলে ভালো হবে, নাকি শুরু থেকে এখন থেকে যদি আগায় রাখো ওটা ভালো হবে? তো অবভিয়াসলি আমরা যদি এখন থেকেই বায়োলজিটা একটু একটু করে পড়ি, তাহলে আমাদের ভার্সিটি ক ইউনিটের জন্য অনেক সুবিধা হয়। তো বেসিক্যালি আমি যেটা করেছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি আমি মাঝে মধ্যে একটু একটু বায়োলজির কোয়েশ্চেনটা দেখতাম, কোয়েশ্চেন ব্যাংক দেখতাম ঢাকা ইউনিভার্সিটির। তোমরা চাইলে এখন থেকেই কোয়েশ্চেনটা খুলে দেখতে পারো, ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের কোয়েশ্চেন। তোমরা কিছুদিন আগেই বায়োলজি পরীক্ষা দিয়েছো, তোমরা দেখবে অনেকটা একাডেমিক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই আছে। তোমরা যদি নিয়মিত একটু প্র্যাকটিস করো, কোয়েশ্চেনগুলো একটু নিয়মিত দেখো, তাহলে কিন্তু তোমরা এটা ভালোভাবে অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো এখন থেকেই তোমরা যদি অনুশীলন করো তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। রেদার তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে, হয়তো তোমরা অনেকে বায়োলজি হয়তো অনেকে পড়বে না, তো তখন কিন্তু দেখবে যে তোমাদের পরীক্ষার আগে আর বায়োলজি কিছুই মনে থাকবে না। রাদার তোমাদের এখন একটু একটু বায়োলজি মনে আছে, এখন থেকেই যদি একটু একটু করে প্রিপারেশন নাও তাহলে আর খুব একটা সমস্যা হবে না ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটির প্রিপারেশন নেওয়া। আচ্ছা, তো ওয়াসিফের সাথে যদি আমি একটু অ্যাড করি যে দেখো ভাই, বায়োলজি কিন্তু অনেকটা তোমার মুখস্থ ভিত্তিক সাবজেক্ট বা একটু মনে রাখার বিষয়। তো এখানে যদি তুমি পরীক্ষার ইমিডিয়েট আগে বইটা ধরো বা প্রিপারেশনটা ওইভাবে ওরা চিন্তা করে, তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমাদের যেটা পরামর্শ বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে যারা একটু লো কনফিডেন্সে আসো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে, বা চিন্তা করতেছো যে ভাই আমার তো বোর্ড পরীক্ষাতে আমি একটু এদিক ওদিক করে ফেলছি, আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে আমি আসলে ভালো পারফর্ম করতে পারি কি পারি না, তাদের জন্য বলবো ভাই তুমি শুরুতেই বায়োলজিটা যদি এখন থেকে তুমি যদি প্যারালালি সপ্তাহে বেশিক্ষণ না 6-7 ঘন্টা যদি সপ্তাহে অ্যাটলিস্ট সময় দাও, বেশিক্ষণ না 5-6 ঘন্টা,
তাহলে কিন্তু শেষে গিয়ে আর তোমার প্রেসার পড়বে না। এটা কিন্তু তুমি অন্যদের চাইতে আগায় থাকবা, কারণ বায়োলজির ব্যাপারটা হচ্ছে তুমি যত সময় দিবা শুরু থেকে তত বেশি তুমি মার্ক ক্যারি করতে পারবে, এবং বায়োলজিতে কিন্তু নাম্বার তোলা সহজ তুলনামূলক ভাবে। নাহলে বায়োলজি না থাকলে আবার ইংলিশ লাগাইতে ওখানে কিন্তু আবার লিটারেচার সায়েন্সের স্টুডেন্টরা একটু ঝামেলায়, হ্যাঁ নাম্বার তুলতে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এইখানে ভাইয়া পরামর্শ থাকবে শুরু থেকেই তুমি যদি আমাদের ভার্সিটি বায়োলজিটা একটু অ্যাড করে ফেলে ইঞ্জিনিয়ারিং এর সাথে, সেটা হচ্ছে তোমাদের জন্য বেস্ট হয় আর কি। তো এখানে আমি অনেকেই মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কমেন্ট দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেকেই বলতেছে যে ভাই আমার তো এসএসসি তে জিপিএ ছিল 4.95, এইচএসসি তে হয়তো 5 আসবে, সেই ক্ষেত্রে কি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রভাব পড়বে কিনা ভর্তি পরীক্ষা বসার জন্য? কোনো প্রভাবই পড়বে না। শুরুতেই বলছি ভাইয়া, তোমার যদি দুইটা মিলে জিপিএ 9.0 থাকে, এটা হচ্ছে 9 থাকে আর কি, জিপিএ 9 থাকা লাগবে, তাহলে পরে কিন্তু তুমি আরামসে ভর্তি পরীক্ষায় বসতে পারবা। এখন যেহেতু তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবাই, ওর বাকিটা নিয়ে আর তোমার টেনশন করার দরকার নাই। ভর্তি পরীক্ষায় বসার পর তুমি কিভাবে পারফর্ম করবে ওইটা নিয়ে তোমার এখন টেনশন করা উচিত, ঠিক আছে? সো তোমরা এখন যেটা অনেকে দেখা যাচ্ছে যে কিভাবে কি হবে ওটা নিয়ে টেনশন আছে, বাট তুমি অ্যাডমিশন টেস্টে বসতে পারবা, পরীক্ষা দিতে পারবা ফর শিওর, 100% গ্যারান্টি। এখন তুমি পরীক্ষা দিলে কিভাবে সেই পরীক্ষাটা ওরা কাজে লাগাইতে পারবে, ঠিক মতো দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে, সেটা হচ্ছে গিয়ে মূল বক্তব্য। তো এইখানে আবার অনেকে একটু ডিটেলসে জানতে চাচ্ছে যে জিকে কিভাবে পড়বো। তো আমি সুশোভন তোমার কাছে আবার ওই জিকে নিয়ে আসবো। আমি একটু আমাদের রাত ভাইয়ের কাছে আসতে চাই। রাত, তুমি তো মনে হয় আমাদের সায়েন্স থেকে মোটামুটি ঢাবি ক্ষয় ইউনিটে পরীক্ষা দিয়েছো, ঠিক না? একটু যদি তোমার এক্সপিরিয়েন্সটা বলতা। এখানে একটু কারেকশন আছে, আমি সায়েন্স থেকে দেই নাই, আসলে আমি আর্টস থেকেই দিছিলাম পরীক্ষাটা। তবে জিকে যে বিষয়টা, জিকে হইতেছে এমন একটা সাবজেক্ট যে যারা এইচএসসি পরীক্ষা দিছো তোমরা সবাই অলরেডি বাংলা আর ইংলিশ পরীক্ষাটা দিয়ে আসছো, এবং তোমরা বাংলা ইংলিশ মানে যে পরীক্ষাটা দিচ্ছো এতেই তোমাদের ধরা যায় প্রিপারেশন অনেকটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু জিকের বিষয়টা একটু আলাদা। জিকে হইতেছে এমন একটা বিষয় যেটা নিয়মিত প্র্যাকটিসের উপর থাকতে হয় আসলে। তো যারা এইচএসসি পরীক্ষা দিয়ে দিছো তারা যদি এখন থেকে একটু মানে জিকে দেখা শুরু করো, তোমাদের যে একদম ফুল টাইম জিকের পেছনে দিতে হবে এমন না। তুমি প্রতিদিন যদি একটা জিকে বই 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়ো জাস্ট, বা একটু ধরো ইউটিউবে কিছু ডকুমেন্টারি দেখলা, ভিডিও দেখলা, যদি একটু আগায় রাখো জাস্ট, তাহলেই অনেক দূর এগিয়ে যেতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তো রাত তোমার কাছে কিন্তু আরো কিছু বিষয় আমাদের স্টুডেন্টদের জানার আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার গুলোতে, বিশেষ করে রিসেন্ট বছরগুলোতে কিন্তু ভার্সিটি ক্ষয় ইউনিটের পরীক্ষাটা আগে আগে হচ্ছে। আবার এখন কিন্তু একটা ট্রেন্ড চলে আসছে, আমরা দেখি যে আগে কিন্তু একসময় ট্রেন্ড ছিল যে সবাই চাইতো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে। এখন কিন্তু আস্তে আস্তে একটু আমাদের স্টুডেন্টদের মাইন্ডসেট কিছুটা চেঞ্জ হচ্ছে, যে ডাক্তারি ইঞ্জিনিয়ারের পাশাপাশিও কিন্তু তোমার যদি দেশে তুমি যদি ভালো মতো সেটেল হইতে চাও, বা তোমার যদি একটা এস্টাবলিশড হইতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্সিটি ক্ষয় ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু স্টুডেন্টদের একটা ব্যাপক আকর্ষণ তৈরি হচ্ছে। সো এটা কিন্তু শুধুমাত্র আর্টস কমার্সের স্টুডেন্টরাই না, বরং সায়েন্স থেকে অনেক স্টুডেন্টরা স্বেচ্ছায় কিন্তু ওরা দেখা যাচ্ছে যে এই সাবজেক্টগুলোতে পড়ার জন্য আগ্রহী হচ্ছে। সো তুমি যদি ওদের জন্য পরামর্শ দিতা যে ওরা যদি ভার্সিটি ক্ষয় ইউনিটের প্রিপারেশন নিতে চায়, আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট ইয়ারগুলোতে এগুলো পরীক্ষাটা বেশ আগেই শুরু হয়ে যাচ্ছে। আবার আমাদের ভার্সিটি ক্ষয় ইউনিটের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওরা একটু ডিসিশন নিতে লেট করে, যে আমি প্রিপারেশন নিব কি নিব না। এইচএসসি এর পরে দেখা যায় একটু ঘুরতে যায়, ওরা কিন্তু একটু শুরু করতেই লেট করে ফেলে। অর্থাৎ ডিসিশন মেকিংটা কিন্তু এখন প্রম্পট হইতে হবে, নাইলে পরে দেখা যায় পরীক্ষা যদি আগে হয়ে যায় তুমি কিন্তু পরবর্তীতে একটু ঝামেলায় পড়বা। সো রাত যদি একটু বলতা যে প্রিপারেশনটা কি এখন থেকে শুরু করবে নাকি 1-2 মাস রেস্ট দিয়ে তারপরে শুরু করবে? প্রিপারেশনটা আমার মতে এখন থেকে শুরু করা উচিত। একটা কথা যে বারবার বলা হইতেছে যে প্রিপারেশনটা এখন থেকে শুরু করা উচিত, তার মানে এটা না যে তুমি এখনই একদম পুরো দমে লেগে পড়বা। তোমাদের এইচএসসি পরীক্ষা এখনো বাকি আছে, কিছুটা প্র্যাকটিক্যাল বাকি আছে। এই সময়ের মধ্যে তোমরা প্রতিদিন একটু করে পড়ো। তোমাদেরকে যে একদম ফুল টাইম পড়তে হবে এমনটা না, একটু করে পড়ো। একটু প্রিপারেশনটাই তোমার ভবিষ্যতে কাজে দেবে অনেক বেশি। আর সায়েন্স থেকে মানে যে ক্ষয় ইউনিটে শিফট করার যে বিষয়টা, সায়েন্স থেকে ক্ষয় ইউনিটে শিফট করার বিষয়টা এখন হইতেছে একটা ট্রেন্ড বলা যায়। এবং আলহামদুলিল্লাহ সায়েন্স থেকে যারা ক্ষয় ইউনিটে পরীক্ষা দিতেছে, তারা যে প্রিপারেশন নিতেছে তাদের তো মানে মেইন ফোকাসটা ম্যাক্সিমামের মেডিকেল কিংবা ভার্সিটি থাকে। তারপরও ক্ষয় ইউনিটের যে মানে যে বিষয়টা, যে বাংলা ইংলিশ তারা এইচএসসি পরীক্ষা দিয়ে আসছে সাবজেক্টগুলোর উপরে। জিকে অনেকে মেডিকেল পরীক্ষা দিচ্ছে, জিকের উপর তাদের মোটামুটি একটা দখল তৈরি হয়ে গেছে। এবং তারা ওই যেটা বললাম যে একটু করে প্রিপারেশন নিয়ে যদি ক্ষয় ইউনিটের পরীক্ষাটা দেয়, তাহলে সায়েন্স থেকে ম্যাক্সিমাম অনেক ভালো করতে পারে আসলে। আচ্ছা, এখানে রাত ক্ষয় ইউনিট নিয়ে আরো কিছু কোশ্চেন আমাদের স্টুডেন্টদের চলে আসছে। এখানে ওরা অনেক কেউ একজন রাকিব জিজ্ঞেস করেছে যে ভাইয়া কিশোরগঞ্জে মানবিকে ভর্তি আছি ক্ষয় ইউনিটে, সেখানে কি লোকাল টিচাররা ক্লাস নেবেন নাকি ঢাকা থেকে ভাইরা গিয়ে ক্লাস নেবেন? শোনো ভাই, আমাদের যত ধরনের প্রোগ্রাম আছে সবগুলা প্রোগ্রামে কিন্তু কোনো লোকাল টিচার না, বরং ঢাকা থেকেই আমাদের টিচার ভাইয়েরা গিয়ে কিন্তু ঘুরে সারা দেশে ক্লাস নেন। যেমন ধরো কথার কথা কেউ একজন, ধরো
আজকে ধরো আমি মতিঝিলে ক্লাস দিলাম, কালকে কিন্তু আমার ক্লাসটা তোমার সাথে কিশোরগঞ্জে হইতেও পারে। সো এরকম কিন্তু সারা দেশে ঘুরে ঘুরে ক্লাস নেওয়া হয়, সেন্ট্রাল টিচার প্যানেল দিয়ে আমাদের পুরা ক্লাস কার্যক্রম কিন্তু আমরা পরিচালনা করে থাকি। ওকে, আর এইখানে হচ্ছে গিয়ে অনেকেই জিজ্ঞেস করতেছে যে ভার্সিটি খ ইউনিট নিয়ে যেহেতু কথা হচ্ছে, অনেকেই দেখলাম বেশ আগ্রহ আছে। সো ভার্সিটি খ ইউনিটের সিলেবাসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছে, যে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস নাকি দুটার মিক্সচার থাকে, একটু যদি বলতে। ভার্সিটি ক্ষয়ের শর্ট সিলেবাস যেটা, আমি যদি বাংলা আর ইংলিশের কথা বলি, ইংলিশে তো মানে আসলে যে পার্টগুলো থেকে কোশ্চেনটা হয় সেখানে তো আসলে শর্ট সিলেবাস বা ফুল সিলেবাসটা খুব বেশি ম্যাটার করে না। এবং বাংলার কথা যদি বলি, বাংলায় তুমি এটা অন্তত ধরে নিতে পারো যে এমসিকিউ যে পার্টটা আছে, এমসিকিউ পার্টে তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনাটা খুবই খুবই কম। এবং রিটেন থেকে শর্ট সিলেবাসের বাইরে থেকে দেওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। যেমন 24-25 সেশনে যদি দেখি, 24-25 সেশনে ক্ষয় ইউনিটে রিটেন থেকে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছিল। সুতরাং মানে এইচএসসিতে যারা বাংলা ফোকাস করতেছো তারা একটু এখন থেকে যদি শর্ট সিলেবাসের বাইরে তোমাদের ফুল সিলেবাসের অন্যান্য যে চ্যাপ্টারগুলো ছিল গদ্যে বা পদ্যে, সেগুলো যদি এখন থেকে একটু দেখে থাকো তাহলে ভালো করবে ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ রাতকে। এখানে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসছে, সেটা হচ্ছে বারবার অনেকেই যে কোশ্চেনটা রিপিট করতেছে যে ভাই বুয়েটে পিসিএম এর জন্য কাটমার্ক কত হবে, অর্থাৎ প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টে বসার জন্য। আমি কিন্তু কোশ্চেনটা আনসার ভাই কয়েকবার দিছি, তাও যেহেতু তোমাদের ডিমান্ড অনেক বেশি কোশ্চেনের, আমি আবারও বলি, এখানে কিন্তু আমাদের যেটা বর্তমান প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে এটার সাথে আমাদের 2018-19 সালের প্রেক্ষাপটের মিল আছে। সেইবার কিন্তু 28,000-এর মতো জিপিএ 5 ছিল, এবং সে বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিপিএ 5 না পেয়েও জিপিএ 4.6 পেয়েও দেখা গেছে বুয়েট পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসতে পারছে। সো এটা কিন্তু এইটা থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারো যে সিমিলার সর্ট অফ রেজাল্ট কিন্তু এইবারও হওয়ার চান্স আছে, এবং কোশ্চেন প্যাটার্ন কাছাকাছি 18 সালের সাথে মিল আছে অনেকটা। সো তোমরা ওইটার সাথে কম্পেয়ার করে চিন্তা করতে পারো। সো আমার মনে হয় না এখানে কাটমার্ক কোনো ফ্যাক্ট, পিসিএম এ কাটমার্ক এখানে কোনো ফ্যাক্টই হবে না। এবছর যেই ধরনের কোশ্চেন হয়েছে বা যেই ধরনের রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি, এখানে কাটমার্ক হয়তো ওইভাবে চাবেই না। হয়তো পিসিএম 3টা সাবজেক্টে আমাদের হয়তো জিপে এর উপর বেস করে বিষয়টা নির্ধারিত হইতে পারে। সো এখানে তোমরা নিশ্চিন্তে থাকো, এখানে কাটমার্কের কোনো ইস্যু নাই। আবারও বলি, তোমরা কিন্তু 22, 23, 24 সালের সাথে মিলাও না। সেইবার 22, 23, 24 সালে কিন্তু পরীক্ষা তেমন একটা হয়ই নাই, শর্ট সিলেবাস ছিল, সময় বেশি পাইছিল, তাই সবার রেজাল্ট ভালো হয়েছিল। এই কারণে নাম্বারের ক্রাইটেরিয়া চাইছিল, এই কারণে ওই বছরগুলোতে কাটমার্ক নিয়ে অনেক কথা হয়েছিল। এইবার কিন্তু নাম্বারের ক্রাইটেরিয়া চাওয়ার কোনো সুযোগ নাই, একটু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, সো আশা করি যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছিল, আশা করি তোমরা তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছো। সো এইখানে হচ্ছে কি আমাদের আচ্ছা মেডিকেলের কথাবার্তা চলে আসতেছে। আমরা আবারও বলতেছি, যেহেতু অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া তোমার এসএসসি এইচএসসি মিলে জিপিএ 9 হলেই কিন্তু তুমি কিন্তু মেডিকেল পরীক্ষা বসতে পারবা। আচ্ছা, তো সুশোভন যদি একটু বলতা, যে অনেকেই আমাদের হচ্ছে আগ্রহী স্টুডেন্টরা বলতেছিল যে ভাইয়া মেডিকেলের জন্য জিকেটা কিভাবে পড়বো, বা জিকে ইংলিশ পড়ার ট্রিক্সটা কি। তো জিকে ইংলিশ পড়ার ট্রিক্স এবং টিপস নিয়ে তুমি যদি কিছু একটা বলতে হবে। তো আমি আগে জিকের কথাটাই বলি। জিকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে জিকে আমি দেখছি যে কোনো একটা টপিক আমি যতবার দেখছি, যতবার রিভিশন দিয়েছি, সেটা আমার মাথায় বেশি ভালোভাবে গেঁথে গেছে। তো জিকে আসলে মুখস্থ করারই ব্যাপার, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো এটা যতবার তুমি বারবার রিভিশন দিবা তত বেশি তোমার মনে থাকবে, এবং এমন একটা পর্যায়ে চলে আসতে পারে যে তখন তুমি চাইলেও আর জিকে ভুলবা না, এরকমও হতে পারে। আর ইংলিশের ক্ষেত্রে বলবো, ইংলিশ হচ্ছে একটা ভাইটাল সাবজেক্ট, এটা সবসময় প্র্যাকটিসের উপর রাখতে হবে। এবং এটা বলাই যায় যে যাদের বেসিকটা ভালো ইংলিশে, তারাই সাধারণত ইংলিশে দক্ষতাটা ভালো থাকে। আর সমস্যা নেই, যাদের খারাপ তারা যদি বারবার গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে সেগুলোতে প্র্যাকটিস করতে থাকে, প্রত্যেক দিন যদি সময় দেয় ইংলিশে, তো তাদের পক্ষে আমার মনে হয় সম্ভব ইংলিশে ভালো করা। আচ্ছা, তো এইখানে আমাদের স্টুডেন্টরা দেখা যাচ্ছে ব্যাপক পার্টিসিপেশন আমাদের কমেন্ট বক্সে। সো এইখানে হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেকে যেটা জানতে চাচ্ছিল যে ভাই প্রাথমিক অবস্থায় টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল, বাট ওই যে পরীক্ষা একটু মন মতো না হওয়ার কারণে এখন হচ্ছে ভার্সিটি ক ইউনিটের দিকে শিফট হতে যাচ্ছ, সেই ক্ষেত্রে আসলে তোমাদের করণীয় কি? দেখো, এইখানে আমি তোমাদেরকে সহজ করে আরেকটা কথা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল বাট এখন হচ্ছে ভার্সিটি ক এর দিকে যাইতে যাচ্ছ। শোনো, তোমার পরীক্ষা যেমনই হোক, পরীক্ষা চলাকালীন তোমার পরীক্ষা যেরকমই হোক, সেটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই, কারণ এই জিনিস সবার খারাপ হয়েছে, পরীক্ষা তোমার একার খারাপ হয় না। কাজেই তুমি যেই টার্গেট রাখছিলা যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং এ পড়বো বা ইঞ্জিনিয়ারিং এর কোচিং করবো, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিব, সেই টার্গেটে তুমি অটল থাকো, সেই টার্গেটে তুমি অটল থাকো। আমার কথাটা খেয়াল করো, তোমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে তুমি শুরুর আগেই কেন শেষ করে দিবা? তুমি তোমার স্বপ্নটাকে লালন করে প্রিপারেশনটা শুরু করো। এখন আল্লাহ না করুক
পরীক্ষার রেজাল্ট যদি বাই এনি চান্স খারাপ চলে আসে বা মন মতো একেবারেই না আসে, তুমি যদি একেবারেই কনফিডেন্স লো হয়ে যায়, তোমার কিন্তু কোনো সমস্যা নেই। কারণ কি? কারণ আমাদের কিন্তু অভ্যাসের এরকম একটা সিস্টেম, তুমি এক জায়গা থেকে বা এক কোর্স থেকে অন্য কোর্সে উইদাউট এনি কস্ট প্রথম 3 সপ্তাহের ভিতর মাইগ্রেশন করতে পারবা। অর্থাৎ মনে করো এখন তুমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো, তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং। এখন তোমার কাছে মনে হইলো প্রথম 3 সপ্তাহের মধ্যে যে না ভাই আমার তো ইঞ্জিনিয়ারিং মনে হচ্ছে যে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, তা আমি সেই ক্ষেত্রে আমি অন্যান্য কোর্সে শিফট হইতে চাই। হয়তো তুমি ভার্সিটি ক ইউনিটে শিফট হইতে চাও বা খ ইউনিটের কোর্সে শিফট হইতে চাও, কোনো সমস্যা নাই, তুমি কিন্তু উইদাউট এনি কস্ট প্রথম 3 সপ্তাহের ভিতরে কোর্স মাইগ্রেশন করতে পারবা। সেটা কিন্তু তোমাদের জন্য আমরা ইচ্ছা করে রাখছি একটা বড় আশা ভরসার জায়গা, তাই না? কারণ দেখো তোমরা কিন্তু এখন ডিসিশন নেওয়াটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট, এক্সাক্ট তুমি কোন কোর্সে চাও। এখন তুমি যদি শুরুতেই তোমার মেইন রাস্তা বাদ দিয়ে সাইড রাস্তা খুঁজে নাও, ইঞ্জিনিয়ারিং এর টার্গেট ছিল, তুমি যদি শুরুতে অন্য চিন্তা করো, আমরা ওই অপশন না, তুমি তোমার স্বপ্নটাকে ধরে রাখো এবং সেই লক্ষ্যে তুমি আগায় যাও। তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট হোক ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন শুরু করো, মেডিকেল টার্গেট হোক মেডিকেলের প্রিপারেশন শুরু করো, কোনো সমস্যা নাই। এরপরে তোমার যদি মনের ভিতরে মনে হয় যে না বা আমার জন্য এটা মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি নিতে পারতেছি না, কুলে উঠতে পারতেছি না, সমস্যা নাই, তুমি শিফট করে ফেলবা, মাইগ্রেশন করে ফেলতে পারবা। এখন এইখানে অনেকে আর একটা কনফিউশনে ভুগে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর জন্য ধরো প্রিপারেশন না শুরু করলো, তাই না? তো প্রিপারেশনে কি পড়তেছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন ধরো 3 সপ্তাহ পর তোমার কাছে মনে হচ্ছে না ভার্সিটি ক ইউনিটে শিফট করবো, ওইখানে কি পড়বে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, একই জিনিস এবং আমাদের সিলেবাস কিন্তু সেম থাকবে। মনে করো 4th সপ্তাহে তোমাকে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ইঞ্জিনিয়ারিং এ যেই কটা চ্যাপ্টার পড়াবো, ভার্সিটিতে সেম চ্যাপ্টারই পড়াবো ভার্সিটি স্টাইলে। সো তুমি যদি এক কোর্স থেকে অন্য কোর্সে তখন শিফট করো, তোমার ন্যূনতম একটু তোমার সমস্যা হবে না, তুমি কিন্তু খুব ইজিলি সিঙ্ক করে ফেলতে পারবা, কারণ পুরো রুটিনটা কিন্তু ওইভাবেই সাজানো। তোমরা যদি একটু রুটিনটা দেখো, সামনেই পাবলিশ হয়ে যাবে, বা অনেকেই যারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বড় ভাইদের সাথে যোগাযোগ আছে, তোমরা শুনে দেখবা একদম রুটিনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকে। সো এক কোর্স থেকে অন্য কোর্সে বা এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে মাইগ্রেশনের কোনো সমস্যা নাই। সো এটা কিন্তু আমরা এই কারণেই রাখছি যে তোমাদের ভিতর কিন্তু এই বছর আমরা ব্যাপক কনফিউশন দেখতে পাচ্ছি এবং অনেকেই ডিসাইড করতে পারতেছেন, এটা স্বাভাবিক, ঠিক না? একটা বিপদের মধ্যে পড়ে গেছো তোমরা, আমরা তো কেউই কিন্তু এক্সপেক্ট করি না যে কোশ্চেন এরকম প্যাটার্ন হঠাৎ করে ভিন্ন করে ফেলবে, ঠিক না? তো এইখানে যেহেতু একটা বিপদের মধ্যে তোমরা আসো, আমরা কিন্তু তোমাদের সবসময় হেল্প করার চেষ্টা করি, সবসময় আমরা কিন্তু সহযোগিতার হাত নিয়ে তোমাদের পাশে দাঁড়াই, সহযোগিতা করার তোমাদের জন্য ট্রাই করি। সো এইটার জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য স্কোপ দিছি যে ভাই তুমি তোমার টার্গেট থেকে এখনই বিচ্যুত হও না। আমি কথাটা বারবার বলতেছি, তোমার টার্গেট থেকে এখনই বিচ্যুত হও না, পরবর্তীতে তোমার যদি মনে হয় তুমি মাইগ্রেট করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি একটু ওয়াসিফের কাছে আসি। ওয়াসিফ, এখন অনেকে আমাদের কোশ্চেন করতেছিল, এখানে আমি দেখতেছিলাম যে বুয়েটের পাশে, বুয়েটের কথা তো আমরা অনেক বলছি, এখন সিকে রুয়েটের কথা বলতেছিল। এই বছর কিন্তু একটু হালকা করে আমি বলি যে আমাদের সিকে রুয়েট একসময় আমরা একসাথে বলতাম কারণ একসাথে পরীক্ষা হইতো, বাট প্রিভিয়াস ইয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে। তো এখানে তোমাদের সুবিধা কি বা সুযোগটা কি বলতো? ওই সময় যখন একসাথে পরীক্ষা হইতো, আল্লাহ না করুক যেদিন পরীক্ষা হয়েছে ওই দিন তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে, তার মানে কি তোমার চুয়েট, কুয়েট, রুয়েট 3টা ভার্সিটি তোমার মিস হয়ে গেল পরীক্ষা খারাপ হওয়ার কারণে। আর এখন যেহেতু আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে, সুযোগটা কি? মনে করো তুমি চুয়েটে পরীক্ষা দিলা, পরীক্ষাটা খারাপ হয়েছে, হইতেই পারে, ও পরীক্ষাটা আসলে 2 ঘন্টা 3 ঘন্টার ব্যাপার, যে কোনো একটা দিন খারাপ যাইতেই পারে। চুয়েটে পরীক্ষা খারাপ দিলা, বাট কুয়েটে পরীক্ষাটা দেখা গেছে যে ভালো হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু কুয়েটের দরজা তোমার জন্য খোলা। আর এখন কিন্তু আমি একটু সহজ করে বলি, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি খুব একটা ম্যাটার করে না। সাবজেক্ট কেউ যদি মনে করো যে ভাই আমি সিএসসি নিয়ে পড়তে চাই, তুমি সিএসসি নিয়ে বুয়েটে পড়ো, রুয়েটে পড়ো, চুয়েটে পড়ো, কুয়েটে পড়ো, দিন শেষে 4 বছর পর সবাই এক জায়গায় থাকবা। এটা আমি এক ভার্সিটির বড় ভাই হিসেবে তোমাদের বলতে পারি। সো এইখানে তোমাদের হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই যে ভাইয়া আমি তো সিএসসি পড়তে চাই, বুয়েটে পাবো কি পাবো না, সমস্যা নাই। তুমি 4 বছর বুয়েট সিএসসি থেকে পড়া যেই কথা, রুয়েট সিএসসি থেকে পড়া একই কথা, কুয়েট সিএসসি থেকে পড়া একই কথা, ডিউ সিএসসি থেকে পড়া একই কথা। সো এইখানে তোমার যদি সাবজেক্টটা স্বপ্ন থাকে যে ভাই আমি সিএসসি ট্রিপলি পড়তে চাই, তোমার ইউনিভার্সিটি কিন্তু কোনো ম্যাটার করে না। অর্থাৎ কোন একটা সাবজেক্টে তোমার যদি প্যাশন থাকে, তুমি সেখানে ইউনিভার্সিটি নিয়ে বাস বিচার করার দরকার নাই। বুয়েট হইলে হইলো, চুয়েট, কুয়েট, রুয়েট সব সেম, একই জিনিস। 4 বছর পর পাস করলে তুমি একই জায়গায় আসো। সো এই রিয়ালিটি গুলো না আমরা সহজে তোমরা সবার কাছ থেকে শুনবা না, বাট যেহেতু তোমরা বুঝতেই পারতেছো এখন কিন্তু তোমাদের সঠিক ইনফরমেশনটা দেওয়ার সময় এসে গেছে। সো এই লাইফটা কিন্তু আমরা সেভাবেই করতেছি আর কি। তো এইখানে আমি একটু ওয়াসিফের কাছে যেখানে আসতে চাচ্ছিলাম যে আমাদের অনেকে হচ্ছে চুয়েট, কুয়েট, রুয়েট এটার জন্য প্রিপারেশন, আর আমাদের যে বুয়েটের প্রিপারেশন, অনেকে জিজ্ঞেস করতেছে যে আলাদা কিনা। তুমি যদি একটু বলতা যেটা কি আলাদা নাকি আসলে একই জিনিস? আমার কাছে মনে হয় সবগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষাগুলো মোটামুটি একই সিলেবাসের উপরই হয়, বেশিরভাগ শর্ট সিলেবাসের থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আসে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, অ্যান্ড সিলেবাস প্রায় সেমই থাকে।
তো বুয়েট, কুয়েট, চুয়েট সবগুলা ভার্সিটিতেই আমাদের সেম সিলেবাসেই পরীক্ষা হবে। বাট তুমি যদি ডিটেইলস ধারণা পেতে চাও যে কি ধরনের কোয়েশ্চেন আসে, তাহলে প্রশ্ন ব্যাংকটা একটু দেখতে হবে। কারণ ধরো সিকে রুয়েটের বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলা থেকে সিকে রুয়েটে নতুন কোয়েশ্চেন বেশি আসে, বা কোয়েশ্চেন রিপিট হওয়ার চান্স ওইখান থেকে বেশি থাকে। সো ওগুলা একটু টেকনিক্যাল বিষয়গুলো দেখতে হবে। বাট কনসেপচুয়াল দিক থেকে তুমি যেসব টপিক পড়বা ওগুলা একদম কমপ্লিটলি সেম। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোর্সটা করো তাহলেই কিন্তু তোমার বুয়েট, কুয়েট, চুয়েট কিংবা বুটেক্স সবগুলোর প্রিপারেশনই কিন্তু কভার হয়ে যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ওয়াসিফকে। এখানে আরেকটা বিষয় যে আমাদের আবারও বলতেছি ভাইয়া, যে এখানে কিন্তু আমাদের শুরুতেও বলছি এই বিষয়টা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর যারা প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে যতগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, এমআইএসটি যা আছে সবকিছু কিন্তু প্যারালাল প্রিপারেশন হয়ে যাচ্ছে। এখন এইখানে তোমরা দেখতে পাইছো যে কেউ কেউ হয়তো শুরু থেকেই ভার্সিটির জন্য হচ্ছে প্যারালাল প্রিপারেশন নিতে চাও, কারণ হচ্ছে আমাদের বাই এনি চান্স যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনটা ভালো না থাকে বা ওইরকম কনফিডেন্ট ফিল না করো, অথবা মাঝপথে যদি মনে হয় যে না রেজাল্টটা একটু এদিক ওদিক হয়ে গেছে, আমার জন্য হয়তো ইঞ্জিনিয়ারিং একটু সমস্যা হয়ে যেতে পারে বাই এনি চান্স, সেক্ষেত্রে কিন্তু তোমার ভার্সিটি কটা তোমার জন্য মেইন হয়ে যাবে। তখন কিন্তু তোমার বায়োলজিটা হয়ে যাবে ওর মেইন প্লেয়ার, তাই না? তো বায়োলজিটা তোমার যদি তখন ভালো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি একটা বিপদে পড়বা। সো আমার পরামর্শ থাকবে ভাই, বড় ভাই হিসেবে তোমার কাছে এখন মনে হতে পারে যে ভাই আমি পড়বো ইঞ্জিনিয়ারিং, এখন আমার বায়োলজি পড়তে বলতেছেন কেন? তোমার ভালোর জন্য বলতেছি। কোনো জিনিসই কিন্তু ফেলনা না। বায়োলজিটাকে অনেকেই কি করে শুরুতেই ফেলা দেয়, পরে গিয়ে বিপদে পড়ি। বায়োলজির জন্য কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতে হয় বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের, ঠিক আছে? সো আমি বড় ভাই হিসেবে পরামর্শ দিব তোমাদেরকে, বায়োলজিটাকে বেশি না সপ্তাহে তুমি 5 ঘন্টা, বেশি না সপ্তাহে তুমি 5 থেকে 6 ঘন্টা বায়োলজিটা একটু রাখো সাথে, একটু পড়াশোনা করে, এবং অবশ্যই প্রতি সপ্তাহে বায়োলজির উপর এক্সাম দিতে হবে, এটার কোনো মাপ নাই। প্রতি সপ্তাহে বায়োলজির উপর এক্সাম দিতে হবে এবং 5-6 ঘন্টা অ্যাটলিস্ট তোমাকে সময় দিতে হবে, তাহলে পরে শেষে গিয়ে প্রেশারটা পড়বে না। আর এটা কিন্তু আমাদের সুযোগ আছে, কারণ তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোর্স অলরেডি এনরোল করছো তোমরা কিন্তু জানো যে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি বায়োলজি প্যারালাল কিন্তু প্রিপারেশন এবং রুটিনটা দেয়া আছে। সো তুমি যদি ওই দুইটা কোর্স জাস্ট বায়োলজিটা একটু অ্যাড করে নাও, সেক্ষেত্রে তোমার কিন্তু প্যারালাল প্রিপারেশন না অনেক বেশি সহজ হয়ে যাবে। আর অনেকেই জিজ্ঞেস করতেছিল যে ভাই বায়োলজি ভালো লাগে না, ইংলিশ প্রিপারেশন আসলে উদ্ভাসের বই দিয়ে কভার হবে কিনা। আমি 100% গ্যারান্টি দিতে পারি আমাদের উদ্ভাস থেকে ইংলিশের যে ম্যাটেরিয়ালস দেওয়া হয়, ইনফ্যাক্ট আমার সময় একদম খুবই ভালো জিনিস ওটা। তুমি আমাদের উদ্ভাসের ইংলিশের যে ক্লাসগুলো হয় বা আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয় জাস্ট ওগুলাই ফলো করো, তাহলেই হবে, এনাফ, এর বেশি কিছু লাগবে না। মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে ইংলিশ কিন্তু একটা বেসিক ভিত্তিক আসে, সো সেগুলো তোমরা বেসিক ভালো থাকলে এমনি পেরে দেবা। হ্যাঁ, আর এইখানে অনেকে জিজ্ঞেস করতেছে ভাই ইঞ্জিনিয়ারিং এ ফুল নাকি শর্ট সিলেবাস? 100% শর্ট সিলেবাস। হ্যাঁ, দুই একটা কোশ্চেন, দুই একটা এমসিকিউ ফুল সিলেবাস থেকে যে হবে না আমি তো আরো গ্যারান্টি দিতে পারি না, কিন্তু তুমি 99% কেসে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসে, এবং বুয়েটে কোনোবারই ফুল সিলেবাস থেকে কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে? সিকে রুয়েটও খুব রেয়ার, মানে আসে নাই বললেই চলে, হয়তো এমআইএসটি তে বা আইইউটি তে হয়তো দুই একটা দেয়, ওগুলা কোনো বিষয় না। সো ওগুলা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, শর্ট সিলেবাসই আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য। আর মেডিকেলের জন্য কিন্তু ভাই ফুল সিলেবাস। এই কারণে কিন্তু এই জায়গাটা এখন থেকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে মেডিকেলের জন্য, যে শুরু থেকে প্রিপারেশনটা শুরু করতে হবে আর কি। তো এইখানে আমাদের অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া ডিইউতে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আসলে কি করা দরকার। সহজ হিসাব ভাইয়া, এখানে আনসারটা খুব সহজ কিন্তু কাজটা অনেক কঠিন, সেটা হচ্ছে প্র্যাকটিস। আর প্র্যাকটিসের জন্য তোমার এখন থেকে টাইম দিতে হবে, তাই না? ওয়াসিফ যদি একটু বলতো, তুমি তো ডিইউতে ফার্স্ট হইছো, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন গুলো করা যায়? হ্যান্ড ক্যালকুলেশন বলতে খুব একটা ডিফিকাল্ট কিছু না। আমি বেসিক্যালি ডিউর যখন কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতাম তখন ক্যালকুলেটরটা জাস্ট আমার থেকে দূরে রাখতাম, এটাই জাস্ট। তো তখন হাতে ক্যালকুলেশন করে বেসিক্যালি হ্যান্ড ক্যালকুলেশনে এক্সাক্ট অ্যান্সারটা বের করার দরকার নেই। দেখা যায় অপশন দেখেই গেস করা যায় যে অপশনে একটা আর একটার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো মোটামুটি ভ্যালুগুলো গেস করতে পারলে এটা প্র্যাকটিস করতে করতেই তোমার আয়ত্তে চলে আসবে। খুব ইজিলি তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ হ্যান্ড ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ ওয়াসিফকে। এখানে আমি একটু অ্যাড করি যে অনেকে বলতেছিল যে ভাইয়া আমার এইচএসসি তে ল্যাকিংস আছে, বিভিন্ন চ্যাপ্টার স্কিপ করে আসছি, তো সেক্ষেত্রে আমার অ্যাডমিশন প্রিপারেশন কিরকম হবে? তো এইখানে আমি একটু আমাদের রাদ এবং সুশোভন দুজনের কাছ থেকে পরামর্শ নিব যে একাডেমিক যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে অ্যাডমিশন টাইমে সেটা কিভাবে ফিল আপ করা যায়, এটা যদি একটু দুজনে বলতা। প্রথমে একটু সুশোভন বলো, এরপরে রাদ বলো। আসলে অ্যাডমিশন টাইমে এই গ্যাপটা পূরণ করা একটু কঠিন, কিন্তু এটা অসম্ভব না। এটা হচ্ছে আমাদের একটা আলাদা আমরা রুটিন করে নিতে পারি বা একটা প্ল্যান করে নিতে পারি যে আমাদের দিনে এইটুকু ঘন্টা, যে 2-3 ঘন্টা আমরা রেখে দিব আমাদের
যতটুকু আমরা পিছিয়ে আসি বা শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আমরা পড়ি নাই বা যে অধ্যায়গুলোতে আমাদের দুর্বলতা আছে সেইগুলো আমরা নিয়ে একটু দেখবো, আমরা সেই বিষয়গুলো দেখবো বা আমাদের কোথায় কোথায় গ্যাপ আছে সেইগুলো আমরা মানে পূরণ করে নেবো ওইখান থেকে। তো এইভাবে আমার মনে হয় একটা টাইম সেট করে নিয়ে প্রত্যেক দিনই, আমি প্রত্যেক দিনের কথাই বলতেছি, প্রত্যেক দিনই আস্তে আস্তে এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করা যেতে পারে। তো তোফায়েল যদি একটু বলতা যে গ্যাপটা ফিল আপ করা যায় কিভাবে? আসলে যদি আমরা একাডেমিকে ওই চ্যাপ্টারটা না পড়ি, অ্যাডমিশনে আসলে একটু হয়তো প্রেশারটা বাড়বে ওই চ্যাপ্টারটার জন্য, বাট কোর্সে আমরা মানে কোর্সে ক্লাস এন্ড এক্সামগুলো যেভাবে সাজানো থাকে ওইভাবে আগাইলে আই গেস চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ কোর্সের মানে প্ল্যানিংটাই ওইভাবে সাজানো থাকে। তো ও যদি ক্লাস এন্ড ম্যাটেরিয়ালসগুলো ঠিকমতো ইউজ করেন, এক্সামের উপর ফোকাস দিয়ে পড়ে, তাইলে আমার মনে হয় চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা আচ্ছা, তো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা চলে আসছে। আমি তোমাদেরকে একটা সহজ কথা বলি ভাইয়া, সেটা কেউ সহজে বলে না আর কি। যে তোমরা এইচএসসি তে যেরকম পড়াশোনা করে আসছো, অ্যাডমিশনের পড়াশোনা তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি করো, এইচএসসি চাইতে অ্যাডমিশনে ভালো করা কিন্তু সহজ। বাট কি কথা বলছি ভাই, স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনাটা করতে হবে, কোন জায়গায় কি পড়তে হবে সেটা জানতে হবে, ওই অনুযায়ী পড়তে হবে। এখন কেন আমি বলতেছি যে অ্যাডমিশনের পড়াশোনাটা টেকনিক্যালি করলে সহজ, দেখো তোমার কিন্তু এখানে এইচএসসি তে কি হতো, বড় বড় রচনামূলক কোশ্চেন পড়তে হতো কেমিস্ট্রিতে, তোমার কিন্তু তোমার অ্যাডমিশনে কিন্তু পড়া লাগবে না। আবার এইচএসসি তে কি হইতো, অনেক সময় অনেক জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনের আনসার মুখস্থ করতে হয়েছে, অ্যাডমিশনে কিন্তু করা লাগবে না। আবার এখানে মেডিকেলের ক্ষেত্রে যেটা দেখা যায়, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র কম লাগে, সো মেডিকেলের ওই জায়গাটায় সুবিধা। আবার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি হয়, বেশি জ্ঞানমূলক জিনিসপত্র লাগে না, অনেকটা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি লাগে। তাহলে এইখানে কিন্তু তোমার স্ট্র্যাটেজিটা মেনটেন করে প্রিপারেশন নিলে প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য সহজ হবে। এখন এই স্ট্র্যাটেজিগুলো কিরকম হবে, মেডিকেলের জন্য কি হবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য কি হবে, ভার্সিটি ক এর জন্য কি হবে, ভার্সিটি খ এর জন্য কি হবে, এগুলা কিন্তু আমরা আজকের লাইভে তোমাদেরকে হালকা হালকা হিন্ট দিলাম। আমরা কিন্তু আজকের লাইভটাই শেষ লাইভ না, তোমাদের পুরো পথ জুড়ে, পুরো প্রিপারেশনের সময় জুড়ে আমরা এরকম তোমাদের জন্য থাকবো, এরকম গাইডলাইন আয়োজন করব। তো সেখানে কিন্তু আমরা ইন ডিটেইলসে ব্যাখ্যা করার চেষ্টা করব বিষয়গুলোকে, তোমাদের জন্য সহজভাবে কিভাবে তোমাদের প্রিপারেশনটা তোমরা নিতে পারো সেই চেষ্টাটা আমাদের থাকবে। আর এখানে অনেকেই হচ্ছে বারবার একটা জিনিস কোশ্চেন করতেছে যে ভাই ঢাকার বাইরের ব্রাঞ্চে ভর্তি হয়েছে, লোকাল টিচার ক্লাস নেবে কিনা। না ভাই, ঢাকা থেকে কিন্তু ক্লাস নেবে, যেহেতু কোশ্চেনটা রিপিট হচ্ছে আমি আরেকবার বলে দিলাম। আর এইখানে আমাদের অনেকে হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছ, ভাই লাইভে কিন্তু অনেকবার অলরেডি রিপিট করে ফেলছি, একটু দেখে নিও। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিপিএ। আচ্ছা, সাস্টের প্রিপারেশন কিরকম হবে, দেখো ভাই সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেটা ওয়াসিফ বলতেছিল, তোফায়েল বলতেছিল, সবগুলার প্রিপারেশন কিন্তু প্যারালাল। তুমি এক টাইপের প্রিপারেশন নিলে সবগুলাই কিন্তু ওখান থেকে কভার হয়ে যাবে, সো এটা নিয়ে তোমার টেনশন করার কোনোই দরকার নাই। এখানে কিন্তু আমরা স্টুডেন্টের মধ্যে অ্যাডমিশন সম্পর্কে অনেক সচেতন স্টুডেন্টদের আমরা কমেন্ট দেখতে পাচ্ছি, এবং ওরা কিন্তু অলরেডি তোফায়েল আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অ্যাডমিশন রিলেটেড ওদের মেন্টালিটি চলে আসছে, এবং অ্যাডমিশনে কিভাবে ভালো করা যায় সেই রিলেটেড কোশ্চেনই কিন্তু চলে আসছে। সো আমরা কিন্তু আমাদের টার্গেটে সফল। আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল হচ্ছে যে এই যে ওরা কনফিউশনে আছে পরীক্ষা দিতে পারবে কি পারবে না, মোটামুটি এই লাইভের মাধ্যমে কিন্তু সেই কনফিউশন ক্লিয়ার, যে এইখানে খুব একটা ফ্যাক্ট না, কোশ্চেন কঠিন হওয়াতে যে একদম আহামরি সবার ক্ষতি হয়ে গেল, ব্যাপারটা কিন্তু ওরকম না। এখন কিন্তু ওরা সামনের দিকে তাকানো শুরু করছে, এবং অ্যাডমিশন কেন্দ্রিক চিন্তা ভাবনা ওদের ভিতর শুরু হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করতেছে ভাই বেসিক দুর্বল, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি। এইখানে আমি আরেকটু তোমাদেরকে বলি, স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করলে বেসিক বা কোনো একটা চ্যাপ্টারে যতই তুমি দুর্বল থাকো না কেন, অ্যাডমিশনে তুমি পার পেয়ে যাবে। বাট স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা কেমন হবে সেটা কিন্তু তোমাকে জানাবে হচ্ছে ভাইয়ারা, যেটা আমাদের ক্লাসে ভাইয়ারা যখন ক্লাস নেবেন বা প্রিপারেশনের ওয়েটা বলবেন অনলাইন অফলাইনে, সেখানে কিন্তু তোমরা সেখান থেকে আইডিয়া পাবা, চ্যাপ্টার ভিত্তিক আইডিয়া পাবা। সো সেগুলো অ্যাডমিশনের সময় ইন ডিটেইলসে তোমরা দেখবা, দেখে ভালো লাগতেছে যে তোমরা এখন থেকে অনেকখানি সচেতন। এবং অনেকেই বলতেছিল যে ভাই আমরা কোর্সে এনরোল করে ফেলছি, ক্লাস কবে শুরু হবে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা মোটামুটি শেষ হওয়ার সাথে সাথে ক্লাস কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে। ওকে, আর এইখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি যে লিখছে যে ভাইয়া উদ্ভাসের হেড অফিস কোথায়। শোনো ভাই, এখানে একটা সহজ কথা বলি, উদ্ভাসে কিন্তু কোনো হেড অফিস নাই। উদ্ভাসে যতগুলা ব্রাঞ্চ আছে সবগুলা ব্রাঞ্চ সমান, তুমি সবগুলা ব্রাঞ্চে গিয়েই কিন্তু ভর্তি হতে পারবা, এনরোল হতে পারবা, যে কোনো কোর্সের ম্যাটেরিয়ালস তুমি কালেক্ট করতে পারবা, এবং নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে তুমি কিন্তু ক্লাসও করতে পারবা, এক্সাম দিতে পারবা। সো সবগুলা ব্রাঞ্চ কিন্তু ভাইয়া সমান, ঠিক আছে। সো এইখানে মনে করো তুমি হয়তো নির্দিষ্ট ভাইয়াকে চিনো, ওই ভাইয়া কিন্তু তোমার সকল ব্রাঞ্চে গিয়ে গিয়ে কিন্তু
ক্লাস নেন। এমন কিন্তু হয় না যে ঢাকার ব্রাঞ্চে একটা কোশ্চেনে পরীক্ষা হয়, দিনাজপুর ব্রাঞ্চে অন্য কোশ্চেনে পরীক্ষা হয়, ব্যাপারটা কিন্তু ওরকম হয় না। আবারও বলি, সবগুলা ব্রাঞ্চ কিন্তু সেন্ট্রালি মনিটর করা হয় এবং সেন্ট্রালি কিন্তু টিচার পাঠানো হয়, সেন্ট্রালি এক্সাম সিস্টেম কন্ট্রোল করা হয়। এমনকি তোমরা যে এক্সাম দাও, তোমরা কি মনে করো দিনাজপুরে এক্সাম দিছ, খাতা কি দিনাজপুরে স্যাররা দেখছেন? না, কিন্তু খাতা কিন্তু গাড়ি যোগে ঢাকায় চলে আসছে, ঢাকায় খাতা দেখা হয়েছে, আবার গাড়ি যোগে দিনাজপুর চলে গেছে। সবকিছু কিন্তু এখানে ক এবং খ ইউনিট এই দুটার প্রিপারেশন একসাথে নেওয়া যায় কিনা, কি মনে হয়? অনেকে জিজ্ঞেস করতেছে ভাই একসাথে নিব কিনা। তোমরা, আমার মনে হয় যে এই ধরনের যারা হচ্ছে দুইটা কোর্স একসাথে নেওয়া চিন্তা করতেছো, তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে মেইন টার্গেট যেটা, সেটাকে আগে নাও। এরপরে যদি তোমার মনে হয় যে না, ওই মেইন টার্গেটে তোমার সাকসেসফুল হওয়ার চান্স কম বা কষ্ট হয়ে যাচ্ছে, তুমি কিন্তু মাইগ্রেশন করতে পারবা। ওকে। আর যদি কেউ মনে করো যে না, শুরু থেকেই তুমি দুইটা কোর্সের হচ্ছে গিয়ে প্রিপারেশন নিতে পারবা, সেই কনফিডেন্স আছে, অবভিয়াসলি কেন না, রাত যদি পরামর্শ দিতে। এখানে বিষয়টা আসলে হয়ে যায় এমনটা যে একসাথে দুই নৌকায় পা দিয়ে চলা যায় কিনা, সবার কিন্তু এই যোগ্যতাটা অবশ্যই নাই। তবে এমন মানে স্টুডেন্ট আমি দেখছি আমাদের এই ব্যাচেই অনেক স্টুডেন্টকে এরকম দেখছি যে বি ইউনিটে টপ করছে। যে আমাদের একটা মেয়েকে আমি চিনি, সে হইতেছে বি ইউনিটে 15তম হয়েছে, আবার এ ইউনিটে খুবই ভালো রেজাল্ট করছে। এরকম, এটা অসম্ভব কিছু না, চেষ্টা করলেই সম্ভব। আচ্ছা, থ্যাংক ইউ ভাইকে। অনেকে হচ্ছে কোশ্চেন করতেছে যে ভাই ঢাকার ফার্মগেট বা মতিঝিলে যেতে হবে কিনা। আমি কিন্তু ভাই কোশ্চেনটার আনসার অলরেডি করে দিছি। ঢাকার ফার্মগেট মতিঝিল যেই কথা, তোমার দিনাজপুর ব্রাঞ্চ একই কথা, তোমার পঞ্চগড় ব্রাঞ্চ একই কথা, ভোলা ব্রাঞ্চ একই কথা, সিলেট মৌলভীবাজার একই কথা, সবগুলা কিন্তু সমান। এখানে আবার কেউ কোশ্চেন করছে যে ভাই আপনারা এই অনলাইনে যে ভাইরা ক্লাস নেন তারা কি অফলাইনে ক্লাস নেন কিনা। অবশ্যই, অফলাইন না তো তোমার সাথে আমার দেখা হয়েও যেতে পারে, ঠিক না? সো এটা কিন্তু আমরা ঘুরে ঘুরেই ক্লাস নেই। সো তুমি যেই ব্রাঞ্চে থাকো সেই ব্রাঞ্চেও কিন্তু দেখা হয়ে যেতে পারে। ওকে। সো এখানে হচ্ছে অনেকে আমাদের জিজ্ঞেস করতেছিল বিভিন্ন জায়গায়, ওকে, ভার্সিটি খ সম্পর্কে। ভার্সিটি খ এর অনেক অডিয়েন্স আমাদের সাথে আছে, তো আমাদের রাদও কিন্তু ভার্সিটি খ রিলেটেড বেশ সুন্দর সুন্দর পরামর্শ তোমাদের জন্য দিছে। সো এইখানে আমাদের স্টুডেন্টরা মোটামুটি আমরা যেটা দেখতে পাইলাম তোফাইল, যে আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত ওদের কোয়েশ্চেন ছিল মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওরা এখন অন্যান্য যে ভার্সিটি গুলা সেগুলো সম্পর্কেও জানতে চাইছে এবং সেগুলো আমরা মোটামুটি আইডিয়া ক্লিয়ার করে দিছি। এখন আমরা মোটামুটি লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের মেইন যে বিষয়টা, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন চলে আসছে, সেটা হচ্ছে আমাদের বায়েজিৎ জিজ্ঞেস করছে যে ভাইয়া কোর্সে ভর্তি হয়েছে বা কোর্সে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে বই কোথা থেকে কালেক্ট করব। শোনো, এখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় ভাইয়া, যে তোমরা যে অনেকে কোশ্চেন করতেছো যে ভাইয়া কোর্সে ভর্তি হবো, সেক্ষেত্রে বই কোথা থেকে পাবো। তুমি কোর্সে ভর্তি হবা, সাথে সাথে বইটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে কোর্সে ভর্তি হইলাম একটা পেমেন্ট দিয়ে, ওই পেমেন্ট দিয়ে ক্লাস আর এক্সাম দিব, তা কিন্তু না। তোমার কোর্স ফি এর ভিতরে ক্লাস, বই, এক্সাম যা কিছু আছে সব তুমি পেয়ে যাবে। অর্থাৎ 4টা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট যতগুলা সাবজেক্টই তোমার আছে, সবগুলা সাবজেক্টের প্রিপারেশন, বই, এক্সাম, ক্লাস সবকিছু তুমি কিন্তু এক জায়গার ভিতরে পেয়ে যাবে। ঠিক আছে? তোমাকে কিন্তু মাল্টিপল জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না। দেখবা তুমি যখন ভর্তি হতে যাবে, দুই হাতে মোটামুটি 2টা ব্যাগ ভর্তি বই, ঠিক না? ওই বইগুলা কিন্তু তোমার আলাদা করে কিনতে হবে না বাজারে গিয়ে, ঠিক আছে? ওগুলো কিন্তু তোমাদের সুন্দর করে ব্রাঞ্চ থেকে লেটেস্ট এডিশনের বইটা দিয়ে দিবে। এবং এবছর কিন্তু আমাদের যে মাস্টার কোশ্চেন ব্যাংক, এটা কিন্তু একটা বিপ্লব। ওই মাস্টার কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে কিন্তু আমরা প্রত্যাশা করতেছি যে মোটামুটি সবকিছু তোমাদের কমন পড়ে যাবে, গুছিয়ে তোমরা একটা প্রিপারেশন নিতে পারবা। আর এখানে অনেকেই বলতেছিল যে ভাইয়া আমরা অনেকে কি ব্যাপারটা অনেকের এরকম যে হয়তো তোমার নিকটস্থ ব্রাঞ্চটা কিছুটা দূরে, নিকটস্থ ব্রাঞ্চটা যেখানে ক্লাস হবে সেটা কিছুটা দূরে। সেই ক্ষেত্রে আসলে কি করবে, যে ব্রাঞ্চে যাতায়াতেরও হয়তো কিছুটা দেখা যায় যে দূরত্ব থেকে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য আমাদের খুব সুন্দর সলিউশন আছে, সেটা হচ্ছে ভাই কম্বো ব্যাচ। কম্বো ব্যাচে কি হবে, যে ভাই তুমি ঘরে বসে ক্লাস করতে চাও, কোনো সমস্যা নেই, অনলাইনে ক্লাস করো, তোমার কিন্তু এক্সামটা ভাই অফলাইনেই দিতে হবে। অফলাইন এক্সাম দেওয়া কিন্তু কোনো বিকল্প নাই, ঠিক না? তো এখানে যদি তোফাইল এবং ওয়াসিফ দুইজন একটু বলতা যে অফলাইনে এক্সাম দেওয়াটা গুরুত্বপূর্ণ কেন আসলে। অফলাইনে যদি আমরা এক্সাম দিই, আসলে এটা মানে অ্যাকচুয়াল এক্সাম যখন বসবো আমি, মানে ধরেন বুয়েটের এক্সামে বসবো আমি, বুয়েটের এক্সামে বসলে যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা থাকবে, অফলাইন এক্সাম দিলে ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটার প্র্যাকটিসটা হবে। আর যদি আমি বাসায় বসে থেকে অনলাইনে এক্সাম দিই, ওখানে তো শুধু আমি একা, ওখানে ওই এনভায়রনমেন্টটা আসলে ফিল আসে না। সো অফলাইন এক্সামটা দিলে প্র্যাকটিসটা আরো বেটার হয়। এখানে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, যে এক্সাম কিন্তু দেওয়ার মাধ্যমে সারা দেশের ভিতরে মেরিট পজিশনটা কত, তোমার অ্যাকচুয়ালি কি পজিশন আছে সেটা সম্পর্কে যাচাই করা যায়। আর যাচাই করার জন্য কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ উদ্ভাসে বেশ ভালো একটা সুযোগ আছে, যেহেতু সবাই মোটামুটি এখানে বলতে গেলে সবাই সারা দেশে 158টা ব্রাঞ্চ, সবাই কিন্তু এখানে একযোগে পরীক্ষা দিচ্ছে। তো যেহেতু সবাই পরীক্ষা দিচ্ছে,
সবার মধ্য থেকে আমাদের পজিশনটা কত সেটা কিন্তু আমরা প্রপারলি বুঝতে পারবো আর কি। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে ভাই এক্সামটা কিন্তু তুমি তোমার বাসা যদি ব্রাঞ্চ থেকে দূরেও হয়, তুমি যদি অনলাইনে ক্লাস করতে চাও, তোমার এক্সামটা কিন্তু ভাই অফলাইনে দিতে হবে। সেটার জন্য তোমাদের জন্য আমরা সুবিধা করে দিছি কম্বো ব্যাচ, অর্থাৎ অনলাইনে ক্লাস করবা, অফলাইনে কিন্তু তুমি এক্সামও দিতে পারবা। পাশাপাশি আমরা সাজেস্ট করি তুমি ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করে ফেলো, তাহলে কিন্তু ওদের জন্য প্রিপারেশন নিতে সুবিধা। কারণ তোমরা জানো যে তোমাদের এইচএসসি তে যে এতগুলা বই ছিল, ফিজিক্সের 3টা-4টা, কেমিস্ট্রির 3টা-4টা, ম্যাথের 3টা-4টা, এতগুলা বই তো আর পড়া যাবে না। তোমাকে কন্টেন্ট গুলাকে গুছায় ছোট করে আনতে হবে, আর গুছায় ছোট করার জন্য কিন্তু ম্যাটেরিয়ালস গুলো দেওয়া, অর্থাৎ তুমি এক জায়গাতেই তোমার পড়া সব রকম উপকরণ পেয়ে যাবে। এখন তোমার কাজ হচ্ছে শুধুমাত্র রেগুলার পড়াশোনা করা। এইভাবে তাহলে তোমার প্রিপারেশনটা স্ট্র্যাটেজি মেনটেন করে নিতে পারবে আর কি। তো আমাদের আচ্ছা স্টুডেন্টরা জিজ্ঞেস করতেছে ভাই ক্লাস কবে শুরু হবে, বা শুধু অনলাইনে ক্লাস করে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। দেখো ভাই এখানে আমাদের বড় ভাই হিসেবে আমি তোমাকে যে পরামর্শটা দিতে পারি, যেহেতু দিন শেষে সবকিছু কিন্তু অফলাইনে হবে, এক্সাম অফলাইনে হবে, তোমার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তুমি যদি চাও, তোমার কিন্তু অফলাইনে ক্লাস করাটা ভালো। ঠিক আছে, আমি বড় ভাই হিসেবে প্রথম সাজেশন যে না, অফলাইনে ক্লাস করাটা বেস্ট। এখন যদি এরকম হয় যে না, যেখানে ক্লাস হবে বাসা থেকে অনেক দূরে, এখন আমি তো ওই পরামর্শ দিব না তোমাকে যে তুমি অনেক দূরে যদি হয় 4-5 ঘন্টা জার্নি করে ক্লাস করো, ওরকম না। তোমার সেই ক্ষেত্রে তুমি অনলাইনে ক্লাস করতে পারো, যেহেতু তোমার বাসাটা একটু দূরে, বাট পরীক্ষাটা কিন্তু অবশ্যই অফলাইনে মাস্ট দিতে হবে, এটার কিন্তু ভাই কোনো বিকল্প নাই। ওকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। আর ক্লাস কবে শুরু হবে অনেকেই কমেন্ট করতেছে, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ হওয়ার মোটামুটি সাথে সাথে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, খুব শীঘ্রই তোমরা ক্লাস শুরুর ডেটও জেনে যাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের টেনশন করার কারণ নাই। অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া ম্যারাথন ক্লাস হবে কি হবে না। হ্যাঁ হবে, তোমাদের কাঙ্ক্ষিত সময় ম্যারাথন ক্লাসগুলো শুরু হবে। তোমরা খুব দ্রুত আমাদের রুটিন গুলা পেয়ে যাবা এবং অফলাইন ক্লাসের রুটিনও পেয়ে যাবা। তো তোমাদের আসলে আজকে লাইভটা করে ভালো লাগলো যে অনেকেই আমাদের কনফিউশনে ছিল, আমরা কনফিউশন গুলো ক্লিয়ার করে তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য তোমাদের শুরুটা কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। তো আমি যদি সামারি করি, ইন জেনারেল শুরুটা আমরা পাচ্ছি অনেকটা এরকম যে এখন থেকেই তুমি যদি অল্প অল্প করে অ্যাডমিশনের পড়াশোনাটা এগিয়ে রাখো, অর্থাৎ অ্যাডমিশন কেন্দ্রিক চিন্তাটা তোমার এখন থেকে শুরু করতে হবে, তাইলে পরে তোমার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়াটা পরবর্তীতে সহজ হবে, তাই না? দৌড়টা যদি তুমি আগে শুরু করো তাহলে কিন্তু অন্যদের চাইতে তুমি আগায় থাকতে পারবা। এটাই হচ্ছে আমাদের আজকের লাইভের মূল বক্তব্যটা। তো সামনে তোমাদের সাথে অন্যান্য লাইভে আরো কথা হবে। অনেকেরই কোয়েশ্চেন করতেছে যে উদ্ভাসের বই পড়লে কভার হবে। হ্যাঁ 100% হবে ভাইয়া। অফলাইনে ক্লাস কবে শুরু হবে আবারও বলতেছি ভাইয়া, খুব দ্রুতই ডেট দিয়ে জানানো হবে। আচ্ছা, আর অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া সময় কতদিন পাবো ভার্সিটি অ্যাডমিশনের জন্য বা বুয়েট মেডিকেল অ্যাডমিশনের জন্য, সময় কতদিন পাবো? এটা আমরা তোমাদেরকে ওরিয়েন্টেশনে পুরোপুরি ক্লিয়ার করে দিব, একটা ক্লিয়ার আইডিয়া দিব কতদিন সময় পাবো। আমি যদি গত বছরের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি তোমাদের সাথে, গত বছর কিন্তু যারা মেডিকেলে পরীক্ষা দিছে আর কি, তোমরা কতদিন সময় পাইছিলা? আমরা সেপ্টেম্বর অক্টোবর 3 মাসের মতো সময় পাইছিলা, এরকমই 3 মাসের সময়। তোফাইলরা কতদিন সময় পাইছিলা? আমরাও সিমিলার 3 মাস। তাহলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে মেডিকেলের জন্য 3 মাস আর বুয়েটের জন্য ম্যাক্সিমাম, বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোর জন্য ম্যাক্সিমাম তুমি 3.5 মাস বা 4 মাস ম্যাক্সিমাম সময় পাবা। তো এখানে কিন্তু সময় কিন্তু তোমার খুব বেশি পাবা না। তো তোমার যদি সময়টাকে তুমি বাঁচাইতে চাও বা শুরু থেকে যদি শুরু করো, তাহলে পরে তোমার হাতে সময় থাকবে। যেমন কেউ যদি এখন থেকে একটু টুকটাক দেখা শুরু করে, মাস্টার কোশ্চেন ব্যাংক গুলো হালকা একটু দেখলো, একটা জিনিস একবার দেখলেও কিন্তু সেটা তোমার ভিতরে একটা স্মৃতি হিসেবে কাজ করে। পরবর্তীতে তুমি যখন ওই বইটা পড়তে থাকো তখন কিন্তু আবার অতটা কষ্টদায়ক মনে হয় না। এটলিস্ট একবার একটু নেড়ে চেড়ে দেখলা, বইগুলা কালেক্ট করলা ব্রাঞ্চ থেকে, তাহলে পরে তুমি একটা আইডিয়া পাবে যে না কিভাবে পড়তে হবে। আর আমরা তো সবসময় গাইডলাইন নিয়ে তোমাদের সাথে আসি, এই পুরো সময় জুড়ে অ্যাডমিশন জুড়ে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। তো এই জায়গাটা একটু আমাদের মেনটেন করতে হবে মনে হয় নাকি? আচ্ছা, তো এইখানে অনেকে বলতেছো ভার্সিটি কখন নিয়ে, বললেন ভাই আমরা আজকের লাইভে যতটুকু বলার ছিল মোটামুটি বলে দিছি। ইনশাল্লাহ সামনে লাইভ গুলাতে আমরা আবারও কথা হবে এগুলা নিয়ে। আর এই তো মোটামুটি এখন আমরা যেহেতু আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আমাদের টপার যে 4 জন আছে গেস্ট আজকে, তোমাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল পরামর্শ নিব 4 জনের কাছ থেকে। সেটা হচ্ছে স্টুডেন্টরাও এই কোশ্চেনটা করতেছে যে ভাইয়া এখন থেকে আমি কামব্যাক দিতে চাই, এইচএসসি যা হইছে হইছে, এখন থেকে কামব্যাক দিতে চাই। কামব্যাকটা কিভাবে দিব? এমন ভাবে কামব্যাক দিতে চাই যেন অ্যাডমিশন টেস্টে আমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারি। রাত কামব্যাক দিতে চাইলে অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে, এটা তো মাস্ট। এবং পাশাপাশি একটা কথা বলে রাখি যে যেহেতু আমি নিজে আর্টস থেকে পরীক্ষা দিয়েছি, কিন্তু সায়েন্স থেকে অনেকে কম্পিউটার শিফট হইতে চায়,
তারা আসলে অনেকে দেখা যায় কনফিডেন্সটা পায় না যে আমি এতদিন একটা মানে পুরো ভিন্ন একটা কারিকুলামে পড়ছি, এখন আমি আবার নতুন করে আরেকটা কারিকুলামে শিফট হইতে যাব। তাদের জন্য আমি একটা তথ্য জানিয়ে রাখি, আমাদের এই বছর আমাদের ক্ষয় ইউনিটে যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষাতে সায়েন্স থেকে যে ফার্স্ট হয়েছে সে কিন্তু আর্টস থেকে যে ফার্স্ট হয়েছে তার থেকে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, ঠিক আছে? সুতরাং সায়েন্স থেকে যারা ক্ষয় ইউনিটে শিফট হইতে ইচ্ছুক এবং মানে ভয় পাইতেছো বা একটু মানে উদ্বেগ আছে, তারা এই উদ্বেগটা ঝেড়ে ফেলতে পারো, কোনো ভয় নাই, ইনশাল্লাহ তুমিও পারবা, ঠিক আছে? এবং পাশাপাশি যে কথাটা যে বাংলা আর ইংলিশ তো পরীক্ষা তোমরা দিছো, এই প্রিপারেশনটা অলরেডি তোমাদের কিছুটা হয়ে গেছে। তোমরা জাস্ট এখন চেষ্টা করো যে প্রতিদিন একটু একটু করে যা পড়ছো তার আর একটু ডিপে যাওয়ার চেষ্টা করো, এইটুকুই। আর প্রতিদিন একটু একটু করে জিকে পড়ার চেষ্টা করো, এইটুকুই। জিকে তোমাদের ফুল টাইম দিতে হবে না, তুমি জিকে জাস্ট একটু একটু করে পড়ো। এবং ঢাকা ভার্সিটি স্পেশালি ঢাকা ভার্সিটির জিকেতে যদি তোমরা দেখো, খুবই সার্ফেস লেভেল থেকে কোয়েশ্চেন হয় এবং ধরো তোমাদের যে টপিকগুলো ইন্টারেস্ট আছে, তুমি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবা তোমার সেই টপিক থেকে প্রশ্নগুলো আসতেছে এবং খুবই বেসিক প্রশ্নই আসতেছে। এরকমও বলা হয় যে মানে যতগুলো ভার্সিটির কোয়েশ্চেন হয় তার মধ্যে দেখা যায় ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনটাই সব থেকে সহজ হয়, বাংলা বলো, ইংলিশ বলো বা জিকে বলো, যেটাই বলো। সুতরাং তুমি যদি এখন থেকেই জাস্ট একটু করে আগায় রাখো, তোমার মানে তুমি যে স্বপ্ন দেখো ঢাকা ভার্সিটিতে পড়ার, এই স্বপ্নটা তোমার মানে অসম্ভব কিছু না এবং বলা যায় আরো অনেকটা আরো বেশি সহজ হয়ে যাবে তোমার জন্য। আচ্ছা, ধন্যবাদ রাতকে। তো আমি একটু সুশোভনের কাছে আছি। সুশোভন, আমাদের মেডিকেলের জন্য এখন থেকে কিভাবে স্টুডেন্টরা প্রিপারেশন নেবে, প্লাস অনেকেই যেহেতু একটু কনফিউজ, তো ওরা হচ্ছে ভার্সিটি ম্যাথটা হচ্ছে প্যারালালি নিতে আসলে, কারণ আল্লাহ না করুক মেডিকেল এক্সাম যেহেতু অনেক কম্পিটিটিভ একটা এক্সাম, যদি বাই এনি চান্স, আমি দোয়া করি না হয়, বাই এনি চান্স যদি চান্সটা মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভাই ভার্সিটির দিকে নজর দিতে হবে। আর তখন কিন্তু আবার ম্যাথটা একটা বড় বাধা, যেহেতু মেডিকেলের স্টুডেন্টরা আমরা জানি যে বায়োলজি, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি তিনটা সাবজেক্টই পড়ে, ম্যাথের উপর সময়টাও কম দেয়, এই কারণে পরে অনেক পরে কষ্ট কিন্তু হয়ে যায়। দেখা যায় যে মেডিকেলে না হলে ভার্সিটির জন্য কিন্তু তখন কঠিন হয়ে যায়, ভার্সিটি ম্যাথে টাইম না দিলে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে মেডিকেলে হচ্ছে না, কিন্তু ভার্সিটিতে চান্স পাচ্ছে তারাই যারা শুরু থেকে ভার্সিটি একটা দক্ষতা রেখে তুমি দিয়েছে। যদি তোমার জায়গা থেকে বলো যে এখন থেকে ওরা এই প্যারালাল প্রিপারেশনটা কি না, এখন থেকে যাদের মেডিকেল আর কি মেইন টার্গেটে আছে, অবশ্যই মেডিকেলে পড়াটা থাকবে, তার পাশাপাশি একটা টাইম রাখতে হবে যে ম্যাথের প্র্যাকটিস গুলো আছে বা আমরা ভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে ওইগুলো যাতে আমরা একটু মাঝে মাঝে দেখি, তাইলে আমাদের ওই যে যাই হোক সেটা না হলেই ভালো, যদি চান্স না হয় মেডিকেলে তো পরে তখন এইটার সাথে আর খাপ খাইয়ে নিয়ে অনেক সহজ হবে। আচ্ছা, তো থ্যাংক ইউ সুশোভনকে। আমরা এখন একটু তোফায়েলের কাছে আসি। তোফায়েল, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছে, ওরা যেহেতু এই যে দেখা যায় যে আমাদের ম্যাথে কিছুটা একটু পরীক্ষা খারাপ হওয়ার কারণে কিছুটা বিপর্যস্ত বা মনক্ষুণ্ণ অবস্থায় আছে, সো অনেকেই কিছুটা কনফিউজ যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি নিব কি নিব না, এরকম একটা ভাব। আসলে এটা তো সবার খারাপ, যে সবার জন্যই খারাপ। তুমি যদি বলতে এই যে ওরা একটু হীনমন্যতায় ভুগতেছে, এখন থেকে কিভাবে ওরা মানসিক এবং ফিজিক্যালি কিভাবে কামব্যাকটা দিতে পারে যেন ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা পারফেক্ট প্রিপারেশন এখন থেকে নিতে পারে? আচ্ছা, অনেকের ক্ষেত্রে মানে আজকে বা যে ম্যাথ এক্সামটা হয়েছে ওইটা খারাপ হওয়ার কারণে অনেকের মানে মনোবল একটু ভেঙে গেছে। আসলে এই জিনিসটা হওয়া উচিত না, কারণ তোমাদের মধ্যে অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে তোমরা পাস্ট ব্যাচের মানে বুয়েটে কত পার্সেন্ট মার্কস থাকলে বুয়েটে এক্সাম দেওয়া গিয়েছিল, এই জিনিসটা তোমরা কম্পেয়ার করো। আসলে প্রত্যেক বছর বোর্ড এক্সামের মানে হার্ডনেসটা কিন্তু সেম থাকে না, হয়তো তোমাদের বার একটু বেশি টাফ করছে, আমাদের বার একটু কম টাফ করছিল, সো পার্সেন্টেজ এটা ভ্যারি করে। এই জিনিসটা যদি পরীক্ষা যদি তোমার খারাপ হয় তাহলে আরো অনেকেরই খারাপ হয়েছে, সো এই জিনিসটা নিয়ে এত টেনশন করার দরকার নাই। যদি অ্যাভারেজে সবার খারাপ হয় তাহলে অবভিয়াসলি ক্রাইটেরিয়াটা একটু কমবে। আর যাদের মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা, ওদেরকে বলবো যে এতদিন কিরকম এক্সাম দিছো ওই জিনিসটা আসলে ম্যাটার করে না। তোমার কোনো মতে যদি বুয়েটে জাস্ট যে ক্রাইটেরিয়াটা দিবে ওরা ওই পার্সেন্টেজটাই যদি তোমার থাকে তাহলে তোমার আর টেনশন করার কিছু নেই, তুমি জাস্ট পুরোপুরি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে শিফট করো। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটু মানে একটু ভার্সেটাইল, তো এখানে তুমি যখন এক্সাম দিবা তোমার মার্কস একটু আপ ডাউন করতেই পারে। সো অনেকের দেখা যায় যে উইকলি এক্সামগুলো যে হয় ওইখানে মার্কসটা একটু কমে গেলে আসলে মনোবলটা আবার হারায় ফেলে, এই জিনিসটা আসলে উচিত না। সো এক্সাম এক দুইটা খারাপ হইতেই পারে, মার্কস কম বেশ আসতে পারে, ওই জিনিসটা ম্যাটার করে না। ইন্ডিয়ান যদি কনসিস্টেন্ট থাকা যায়, ইন্ডিয়ান মানে মেইন বুয়েটের এক্সামটা ইনশাল্লাহ ভালোই হবে। তো তোফাইলের সাথে একটু অ্যাড করে অনেকেই কোশ্চেন করছিল যে ইঞ্জিনিয়ারিং এর সাথে বায়োলজি পড়ানো, দেখো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর সাথে আমাদের ভার্সিটি বায়োলজি কোর্সটা অ্যাড করে নাও তাহলে কিন্তু তুমি প্যারালাল প্রিপারেশনটা নিতে পারবে, যেটা আমরা বলতেছি। যেহেতু তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে, প্যারালাল প্রিপারেশনটা মেডিকেলের ক্ষেত্রে ভার্সিটি ম্যাথ আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভার্সিটি বায়োলজি, প্যারালাল যদি প্রিপারেশন নিতে পারো তুমি নিশ্চিন্ত থাকতে পারবে।
টোটালি। আর এইখানে এই বিষয়গুলো স্টুডেন্টের ভিতরে অনেকেই জানতে চাচ্ছিল ভাই মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলেন, মেরিট্রিক্স পড়বো কিনা, বই কিভাবে পড়বো, জিকে কোন বই পড়বো, তারপরে ক্লাস কবে শুরু হবে, ক্লাস কোন টাইমে হবে। ভাই যাবতীয় অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন আমরা কিছুদিনের মধ্যেই তোমাদেরকে পোস্ট আকারে শেয়ার করে দিব। এছাড়া আমাদের তোমরা জানো যে ইতিমধ্যে যারা আমাদের অ্যাডমিশন কোর্সগুলোতে এনরোল করে ফেলছো, ইঞ্জিনিয়ারিং বলি, মেডিকেল বলি, ভার্সিটি বলি, সবার জন্য কিন্তু আমরা একটা ডিসকাশন গ্রুপ, প্রাইভেট ডিসকাশন গ্রুপ খুলে ফেলছি এবং খুব দ্রুতই যারা যারা ভর্তি হয়ে গেছে বা এনরোল করে ফেলছো তোমাদের কিন্তু যে আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই অনুযায়ী আমরা আমাদের প্রাইভেট ডিসকাশন গ্রুপে তোমাদের অ্যাড করে নিব। সো এই যে আমাদের যাবতীয় আলোচনা, মার্কস ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ধরনের কনফিউশন যত যা কিছু আছে সেগুলো কিন্তু আমরা প্রাইভেট ডিসকাশন গ্রুপে তোমাদের সাথে শেয়ার করবো এবং সেখানে আমাদের টপার ভাই আপুরা তোমাদের সাথে থাকবে এবং তোমাদের যাবতীয় কোশ্চেনের সলিউশন কিন্তু আমরা সেখানেই দিয়ে দিব। সো সেখান থেকে তোমরা একটা সার্ভিস নিতে পারো। পাশাপাশি আমাদের সামনেই দেখবা যে আমাদের কোর্স ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম থাকবে, ইঞ্জিনিয়ারিং এর, মেডিকেলের অনলাইনও থাকবে, অফলাইনও থাকবে। সেখানে তোমরা ইন ডিটেইলস এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, একটা লাইভে তো আসলে সবকিছু কভার করার সুযোগ নাই। তোমাদের উৎসাহ উদ্দীপনা নিঃসন্দেহে আশাব্যঞ্জক, বাট আস্তে ধীরে আমরা সবগুলো ইনফরমেশন তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো আমি একটু ওয়াসিফকে দিয়ে শেষ করি। ওয়াসিফ, ঢাকা ভার্সিটি প্রিপারেশন বা ভার্সিটি ক ইউনিট প্রিপারেশন ওভারঅল যদি আমি একটু বলি, তুমি যদি বলতা যে যারা মনে করতেছে যে একটু এখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ ফোকাস না দিয়ে ভার্সিটির দিকে একটু ফোকাসটা দিতে যাচ্ছে বেশি, ভার্সিটি ক ইউনিটের জন্য, ওরা কিছুটা কিন্তু একটু হতবিহ্বল অবস্থা, কনফিডেন্স, লো কনফিডেন্স আছে। তুমি ওদের কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য আসলে কি বলবা, বা এখন থেকে কিভাবে পড়লে ওরা ল্যাকিংসটা কভার করতে পারবে? তো যাদের ভার্সিটি ক ইউনিটের প্রিপারেশন নেওয়ার ইচ্ছা তাদের এখন থেকেই উচিত হবে যে ভার্সিটি ক ইউনিটের প্রশ্ন ব্যাংকটা খুলে একটু দেখা, বিভিন্ন ভার্সিটিগুলোতে বিগত বছরে কি ধরনের কোয়েশ্চেন এসেছে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো যে ভার্সিটির রিটেন কোয়েশ্চেনগুলো একদম এইচএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক সময় হয়। তো বই থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, একদম বোর্ড বুক থেকে। তোমাদের এইচএসসি পরীক্ষায় যেরকম তোমরা অনুধাবনমূলক কোয়েশ্চেন অ্যান্সার করেছো ওই ধরনের অনেক কোয়েশ্চেন থাকে। তো তোমরা যদি এখন থেকে একটু একটু ওগুলা নাড়াচাড়া করে দেখো তাহলে তোমরা কিন্তু অনেক কিছুই কমন পেয়ে যাবে। এখনই দেখবা তুমি অনেক কিছু পারতেছো। তো ওইখান থেকে তোমাদের কনফিডেন্স ডেভেলপ করতে হবে। আর তুমি যদি এখন নাও পারো তাহলেও একটু একটু করে দেখতে থাকো। তুমি একবার, দুইবার, তিনবার দেখলে তারপর দেখবা এটা তোমার মাথায় অটোমেটিক সেট হয়ে যাবে। অ্যান্ড এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু একটু ঘুরায় পেঁচায়, কিন্তু ওই কোয়েশ্চেনগুলোই আবার পরবর্তী ইয়ারগুলোতে আসে। সো এই প্যাটার্নটা যদি তুমি এখন থেকেই ধরতে পারো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকতে পারবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ওয়াসিফকে। এখানে অনেকে কোয়েশ্চেন করতেছে যে ভাই আমাদের ক্লাস কি ফেসবুকে হবে কিনা। না, উদ্ভাসের ক্লাস কিন্তু আমাদের ফেসবুকে কোনো ক্লাস টাস হয় না, কারণ ফেসবুকে তোমরা দেখছো যে অনেক ডিস্ট্রাকশন কাজ করে। সো আমাদের ক্লাস কিন্তু হয় ভাই ওয়েবসাইট থেকে। তো সেখান থেকে তোমরা আমাদের অনলাইন ক্লাসে জয়েন দিতে পারবা, আর অফলাইনে আমাদের ক্লাস তো আছে। আর এইখানে হচ্ছে গিয়ে অনেকেই কোয়েশ্চেন করতেছিল, মানে আমাদের ক্লাস রিলেটেড অনেক কোয়েশ্চেন করতেছিল। আচ্ছা, সামির বলছো ভাইয়া এফআরসি তে ছিলাম, উদ্ভাসে প্রিসাইজ ক্লাস হয়, এটা আমার জন্য ভালো, এডমিশনও আছে। আচ্ছা, তোমাদের এই ধরনের কমেন্টগুলো কিন্তু আমাদের জন্য দিন শেষে অনুপ্রেরণা, কারণ আমরা উদ্ভাসমের শিক্ষা পরিবাসী শুরু থেকেই, ওরা যখন আমাদের দেখা যায় যে এইচএসসি লাইফটা শুরু করে তখন থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রামের সাথে ওদের সাথে যুক্ত থেকে, পাশাপাশি আমাদের মডেল টেস্ট বা ফাইনাল রিভিশন কোর্সও আমাদের সাথে কিন্তু বিপুল সংখ্যক স্টুডেন্ট এঙ্গেজ থাকে। পাশাপাশি আমরা এই যে পরীক্ষাগুলো চলাকালীন যে সাবজেক্টিভ ও ম্যারাথন ক্লাসের মাধ্যমেও কিন্তু আমরা স্টুডেন্টদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করছি, এবং স্টুডেন্টরাও কিন্তু সামনের দিনগুলোতে অ্যাডমিশনে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে অলরেডি কিন্তু বিপুল সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আজকের লাইভের মাধ্যমে তোমাদের যতগুলো বিভ্রান্তি বা কনফিউশন ছিল এগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি, এবং আশা করি এর মাধ্যমে অনেকেই কিন্তু সামনের অ্যাডমিশন কেন্দ্রিক চিন্তা ভাবনা তোমাদের ভিতর চলে আসছে, এবং সেটাকে টার্গেট করে তোমরা তোমাদের প্রিপারেশন কিরকম হবে সেটা কিন্তু অনেকের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তো আশা করি তোমাদের এই উৎসাহ উদ্দীপনা পরবর্তীতে তোমাদের জন্য আশাব্যঞ্জক হবে এবং তোমাদের ভবিষ্যৎ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আজকের লাইভ আমাদের এই পর্যন্তই। সামনে এরকম অনেকগুলো লাইভে তোমাদের সাথে আবারও কথা হবে, বিস্তারিত কোর্স ভিত্তিক ওরিয়েন্টেশন প্রোগ্রাম থাকবে, সেখানেও তোমাদের সাথে আবারও দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।